হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের দশম শ্রেণী গণিত রায়মাটির প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভ 2026। দেখো আজকে তোমাদের জন্য আমি 9 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তোমাদের পেজ নাম্বার চলে আসতে হবে 137 পেজে 9 নম্বর স্কুল। চলো, এর আগের তোমাদের 1 থেকে 8 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে এবং পর্ষদ নমুনা প্রশ্নপত্র প্রথম সেট যেটা সেটাও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। আজকে আমাদের 9 নম্বর স্কুল। চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব প্রশ্নটা কি বলছে। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে। রিয়া, রুমা ও সীমা তিনজন মোট 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তিনজনের মোট টাকা দিয়েছে 9,000 টাকা। 1 বছর পরে রিয়া, রুমা ও সীমা যথাক্রমে লভ্যাংশের যে টাকাগুলো পায় এত টাকা করে, মানে লভ্যাংশ কত টাকা করে পাই সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। তাহলে রুমা ওই ব্যবসায় নিয়োজিত করে, মানে রুমার মূলধনটা কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তাদের লভ্যাংশের কিন্তু এখানে দেওয়া আছে লভ্যাংশগুলো। তা আমরা করব কি, লভ্যাংশের অনুপাত বের করে নেব, ঠিক আছে। সাধারণত যে অঙ্কগুলো থাকে তোমাদের যেটা বলবো যে মূলধনের অনুপাত দেওয়া থাকে আর বছরের শেষে মোট লাভ থাকে, মোট লাভ থেকে আমরা লভ্যাংশগুলো বের করতাম। কিন্তু এখানে লক্ষ্য করো আমাদের যে মোট কত টাকা ব্যবসায় নিয়োজিত করে সেটা কিন্তু দেওয়া আছে এখানে। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে যে রুমা কত টাকায় ব্যবসায় নিয়োজিত করেছিল আর লভ্যাংশগুলো কত টাকা করে পায় তিনজনে সেটা কিন্তু বলে দিয়েছে। তা লভ্যাংশ অনুপাতটা কিন্তু আমাদের বের করতে হবে 1 নম্বর। তা লক্ষ্য করে এখানে আমরা যদি এখানে লভ্যাংশ অনুপাতগুলো বের করি, তাহলে প্রথম যে দেখো রিয়ার যে টাকাটা আছে মানে লভ্যাংশ পায় 442 টাকা ইজডু, আর রুমা পায় 1989 ইজডু, আর সীমা পায় 1547। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিয়া, এটা রিয়া, ঠিক আছে, রিয়া। এটাকে আমি বলবো রুমা, আর ইউ দিলাম রুমা। তারপরে আছে সীমা, SI থেকে আমি সীমা, এরকম দেখালাম তোমাদের। তো চলো আমরা এখানে প্রথমে লঘিষ্ঠ করব, লঘিষ্ঠ করে তারপরে আমরা অনুপাতটা দেখব যে আমাদের অনুপাতটা কত দাঁড়াচ্ছে। চলো লঘিষ্ঠ দেখো, এখানে যে লঘিষ্ঠ করব অনুপাতকে আমরা এখানে দেখো তোমরা 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, দেখবা 7 দিয়েও যাবে না, তারপরে 7-এর পর 5 দিয়ে তো যাবেই না, 11 দিয়েও যাবে না, মানে মৌলিক সংখ্যাগুলো দিয়ে এতে দেখতে হয় ভাগ যাবে কি যাবে না। যেরকম লসাগুটা তোমরা করো দেখবা 13 দিয়ে যদি করো না 13 দিয়ে যাবে। দেখো 13 দিয়ে আমি করছি, 13 × 3 = 39, 44কে 39 ধরলাম, 5 বাঁচলো 52, 13 × 4 = 52। আচ্ছা, একে 13 দিয়ে দেখো আমরা এখানে করছি, দেখো 13কে 13, তাহলে কত বাঁচলো এখানে 19কে 13 ধরলাম, তাই তো। তাহলে 19কে যদি আমি 13 ধরি তাহলে আমাদের এখানে বাঁচলো দেখো 19কে 13 ধরলাম, তো আমাদের কিন্তু 8 × 5 = 13, এখানে আমাদের 6 বাজবে, ঠিক আছে। 19কে 13 ধরলে আমাদের 6 বাজবে, মানে 13 আর 6 19 হয়। তাহলে এখানে 6 মানে 68। তাহলে আমরা যদি করি দেখো 13 পাচ্ছে 65, তা 68কে 65 ধরলাম, তাহলে কত বাঁচলো এখানে 3 বাঁচলো, মানে 39। তাহলে 13 × 3 = 39। দেখো আমি এখানে 13 দিয়ে কিন্তু মুখে ভাগটা করলাম, তোমরা চাইলে বসিয়ে ভাগটা করতে পারো। আচ্ছা, একে আমি 13 দিয়ে লঘিষ্ঠ করি, 13কে 13, তাহলে এখানে কত বাঁচলো, এটা আমাদের 2 বাঁচলো, 24 হলো। 13 দিয়ে তো 26 হয়ে যাচ্ছে, আবার আমি 13কে 13 নিলাম। তাহলে দেখো এখানে এই যে 24কে আমি 13 ধরলাম, তাহলে কত বাঁচলো, তাহলে এদিকে 7 আর ওদিকে আমাদের 4, 7 × 4 = 11, 11 ওইদিকে 7, তাহলে 11 আর 7 117। তাহলে এবার দেখো আমরা 13 নং 117 করতে পারবো, 13 নং 117। ওকে, এবার আমরা যে লঘিষ্ঠ করব এখানে আমরা 17 দিয়ে লঘিষ্ঠ করেছিল, 17 দিয়ে 34, আর এখানে আমরা দেখো 17 নং 153 হয়, মনে রাখবা 17 নং 153, আর এখানে 17 × 7 = 119 তোমরা করতে পারবা, 17 × 7 = 119, মানে 17কে যদি 7 দিয়ে গুণ করা তোমরা কিন্তু 119 পাবা।
দেখো আমাদের কিন্তু লঘিষ্ঠ এভাবে দাঁড়ালো। তো তাদের যেখানে লভ্যাংশগুলি দেওয়া ছিল তাদের লভ্যাংশগুলির অনুপাতটা লঘিষ্ঠ করে নিয়েছি। এখন যে রুমা কত টাকায় ব্যবসায় নিয়োজিত করেছিল সেটা আমরা বের করতে পারবো। রুমার যে টাকাটা কত, রুমার, তাহলে এখানে দেখো রুমার যদি দেখি অনুপাতটা 9 আছে, তাহলে 9 / আনুপাতিক যোগ, যদি আনুপাতিক যোগ যদি করো তাহলে এখানে দেখো 9 2 11, 11 আর 7 18, এটা হচ্ছে আনুপাতিক যোগ। আর মোট যে এখানে দিয়েছিল দেখো, মোট যেটা আমাদের ব্যবসায় যদি নিয়োজিত করেছিল মোট মূলধনটা, সেটা কিন্তু আমাদের 9,000 টাকা আছে। ঠিক আছে, 9 3টা 0, ঠিক আছে, 9 3টা 0, 9,000 টাকা। এবার আমরা এখানে কাটাকাটি করে অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, এবার দেখো এখানে দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি 18 × 5 = 90 হবে। এই যে 18 × 5 = 90, আর এখানে 2টো 0 বসে দিলাম। আর 9 × 5 = 45, এই যে দেখো 9 × 5 = 45, আর এখানে 2টো 0 বসে দিলাম। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল 4,500 টাকা। দেখো 4,500 টাকা সি নাম্বার অপশানটা দাঁড়াচ্ছে না, তাহলে আমরা অ্যান্সারটা কিন্তু সি নাম্বার পেয়ে গেলাম। তাহলে এখানে যে বলেছিল রুমা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল, 4,500 টাকা। বাইরে খুব বৃষ্টি পড়ছে, ঠিক আছে, আজকে বৃষ্টিটা খুব বেশি পড়ছে। তো যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, আমরা এদিকে ক্লাস করছি, ঠিক আছে, ভালো করে ক্লাস করি। চলো আমরা পরের প্রশ্নে চলে আসবো। আমরা 1 নম্বর করে ফেলেছি, পরের প্রশ্নতে চলে আসবো আমরা। 2 নম্বর প্রশ্ন। আমাদের এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, p(s² - 14x) দেওয়া আছে, ঠিক আছে, +8 = 0। আচ্ছা, এখানে বলছে এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির 6 গুণ হয়, তাহলে p এর মান বের করতে বলেছে। মানে একটি বীজ, দেখো এখানে কি বলেছে, মানে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটি নিশ্চয়ই 6 আলফা হবে। মানে একটি বীজ অপরটি 6 গুণ, একটা আলফা হলে অপরটি 6 আলফা। তাহলে আমরা দেখো এই দ্বিঘাত সমীকরণ 2টি বীজ পেয়ে গেলাম। আমরা এখন করব এই দ্বিঘাত সমীকরণের বীজদের যোগফল। এই যে বীজদের যোগফল, বীজদের যোগফলের সূত্র তোমরা মনে রাখবা, সেটা হয় -b/a। বি বলতে এক্সের সহগ, যেটা -14 আছে, আর এ বলতে s² সহগ, যেটা p আছে। চলো এখানে আমরা বসিয়ে দেবো। আচ্ছা, এইদিকে আমরা দেখো এই যে 6 আলফা আলফা, এটা কিন্তু 7 আলফা হয়ে যাবে। আর এখানে মান যদি বসাই আমরা, বি এর জায়গায় বসাবো -14, আর এর জায়গায় দেখো s² সহগ, যেটা p আছে, তাহলে এর মানটা এখানে p। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো যদি এখান থেকে আলফার মানটা বের করি, আলফা সমান, দেখো তোমরা 7 × 2 = 14 এভাবে কাটাকাটি করতে পারবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আলফার মানটা আমরা কত পেলাম, 2/p, এটা আলফার মান। আচ্ছা, বীজদের যোগফল পেলাম এটা। এবার বীজদের যে গুণফল, দেখো বীজদের গুণফল আমরা তারও সূত্র জানি। তো বীজদের গুণফল হচ্ছে, দেখো যেটা আলফা × 6 আলফা, এই যে দুটি বীজ। আর বীজদের গুণফলের যে সূত্রটা মনে রাখবা, c/a। c বলতে ধ্রুবক সংখ্যাটা, এ হচ্ছে s² সহগ, বসাও এখানে। আর এদিকে 6 আলফা² পেয়ে যাবা গুণ করে। আর c বলতে ধ্রুবক যেটা সংখ্যা 8 আছে, আর এ তো আমাদের s² সহগ p। আচ্ছা, এখানে আমরা কাটাকাটি করতে পারবো। এখানে 2 3 6, 2 4 8। আচ্ছা, এখানে 3 থেকে গেল। আর আলফা, দেখো আলফার মানটা বের করে রেখেছি, বীজদের যোগফল করার ফলে আমরা দেখো আলফার মানটা বের করেছিলাম। তাহলে আলফার জায়গায়, এই জায়গায় দেখো এই আলফা থেকে আলফার মানটা বসালে পরে আলফার মানটা 2/p তার হোল²। আর এদিকে আমাদের এখানে 4/p আছে, তাহলে 3 × দেখো এটা আমাদের 2 এর² 4 দাঁড়াবে, p²। আর এটা আমাদের 4/p, 4 4 কেটে দাও। আর এখানে দেখো একটা p, এখানে 2টা p, তাহলে একটা p 2টা p, তাহলে একটা p থেকে যাবে। তাহলে আমাদের এখানে রয়ে গেল 3/p। আর এদিকে কোনো কিছু নাই, তো 1। এখান থেকে p এর মানটা পাবো, দেখো p = কিন্তু 3 হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। p এর মান বের করতে বলেছিল, যেটা দেখো এ নাম্বার, সরি এখানে আমাদের অপশান এ নাম্বারই অপশানটা নিয়েছে, ঠিক আছে, তাহলে এ নাম্বার অপশান। পরের প্রশ্নতে আমরা চলে আসবো
1-এর 3 নাম্বার। আচ্ছা, এখানে আমাদের একটা ভেদ দেওয়া আছে, পি ভেরিয়াস 1/q দেওয়া আছে। এখানে কিউ এর মান পি এর মান দেওয়া আছে, আবার পি এর মান 18 হলে কিউ এর মান বের করতে বলেছে। চলো আমরা কী করব, আমরা প্রথমে ভেদ তুলে দেব। তো পি ভেদ তুলে দিলে পি সমান সমান একটা ধ্রুবক কে আসবে, যেটা এখানে 1/q। পাশে তোমরা উল্লেখ করবা যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা পাশে বলে দিবা। আচ্ছা, সমীকরণটাকে আমি যদি 1 নং নাম দিয়ে দিই, আমাদের এখানে দেখো এই যে বলে দিয়েছে, দেখো এই যে আমি এখানে দেখা যে পি প্রথমে বলেছে কত 18 বলেছে। আচ্ছা, এখানে লিখতে পারো তোমরা, এখানে লিখবে যে যখন পিটা 15 আছে তখন কিন্তু কিউটা আছে 3/5। ঠিক আছে, এটা কিন্তু বলেছে। তাহলে চলো মানগুলো বসাই। তাহলে এখানে 1 থেকে আমরা পাবো, 1 থেকে পি এর জায়গায় বসাবো 15, কে ইন্টু আর 1/কিউর জায়গায় বসবে দেখো 3/5 বসবে। 15 কে ইন্টু, দেখো যে 1/, একটা ভগ্নাংশ আছে না, এই ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে কি আমরা 5/3 লিখতে পারবো। আচ্ছা, এখানে 5 3 15, তাহলে আমাদের এখানে রয়ে গেল এটা 3, আর এদিকে আমরা k/3 এটা, তাহলে আমরা এখান থেকে কে এর মান পাবো। তো দেখো 3 3 9, মানে কে এর মানটা কিন্তু আমাদের 9 হয়ে যাবে। আবার এই কে এর মানটা আমার এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো। আবার লিখবো 1 থেকে, দেখো 1 থেকে আমাদের এই যে পি সমান সমান এই যে কে আছে, কে এর জায়গায় বসালাম 9 ডট আর 1/q। ওকে। আচ্ছা, এবার লক্ষ্য করো, দেখো আমরা এখানে পি কিউ দিয়ে যে সমীকরণটা পেলাম, আবার আমাদের প্রশ্নে কি বলেছে দেখো, যখন পিটা 18 তখন কিউ কত। তো এখানে আমরা লিখব যখন পি বলে দিয়েছে 18 তখন কিউ এর মানটা বের করতে বলেছে। এটা কিন্তু আমাদের 9 আছে। তাহলে পি এর জায়গায় 18 বসাবো, তাহলে অতএব পি এর জায়গায় 18 বসালাম, এটা 9 ইন্টু 1/, এটা কিউ আছে, তা 9 দিয়ে 18 করে দিলাম। তাহলে দেখো আমরা এখানে কত পেলাম, লক্ষ্য করো, এদিকে 2 থাকলো, আর এখানে কিন্তু 1/q আছে। সো এখানে যে বর্গগুণ করো, তাহলে এটা পেয়ে যাবো আমরা 2q সমান 1 পাবো। তাহলে এখান থেকে কিউর মানটা তোমরা পেয়ে যাবা 1/2 পেয়ে যাবা। তা আমাদের কিন্তু এখানে দেখো কিউর মানটাই বের করতে বলেছিল, 1/2 পেলাম, যেটা সি নাম্বার অপশানটা পাওয়া গেল। আর যেহেতু সি নাম্বার অ্যান্সার পেলাম, তা তোমরা এখানে সি নাম্বার অপশানটা কিন্তু বসিয়ে দেবা। পরীক্ষায় এভাবে করে শেষে অ্যান্সার যেটা পাবা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবা। এভাবে কিন্তু পরীক্ষা করতে হবে তোমাদের। চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নাম্বার প্রশ্নে। দেখো 1-এর 4 নাম্বারটা। আচ্ছা, আমাদের কিন্তু এখানে চিত্র দেওয়া আছে, চিত্রটা যে দেওয়া আছে আমরা ছবিটা আগে তৈরি করে নিই। এখানে দেখো ছবিটা আমাদের এভাবে আছে, বৃত্ত দেখতে পাচ্ছ এবং 2টি স্পর্শক আছে। তাহলে স্পর্শক 2টি যদি আমি এখানে দেখাই, বহিস্থ বিন্দু থেকে স্পর্শক, তাহলে এইভাবে আমি একটি স্পর্শক দেখালাম, আর এদিকে এইভাবে স্পর্শক, আর এখানে স্পর্শ বিন্দু দেখো এবি, যেটা এখানে এবি একটি জে নিয়েছে। তো এভাবে করে তোমরা যে এবি একটি বৃত্তের যে কেন্দ্রবিন্দুটা আমাদের ধরো এখানে আছে, এই জায়গায় আছে আমাদের কেন্দ্রবিন্দু ও ধরে নিলাম। আর এখানে আবার দেখো এই যে এই বিন্দুটা পি নাম দিয়েছে, আর এখানে ওপি যুক্ত করা হয়েছে, আমরা ওপিকে যুক্ত করে নিই। এই যে ওপি আমাদের যুক্ত করলাম, আর এখানে আমাদের ওএ যুক্ত করা আছে, এই যে আমরা ওএ যুক্ত করলাম। আচ্ছা, যাই হোক এইভাবে কিন্তু আমাদের প্রশ্নের ছবিটা দেওয়া আছে। এবার লক্ষ্য করে কী বলছে, যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। দেখো ব্যাসার্ধ আমাদের এখানে 10 সেমি বলেছে, মানে ওএ যে ব্যাসার্ধ আছে, তাহলে ওএটা কিন্তু আমাদের এখানে কত আছে, 10 সেমি আছে। ঠিক আছে, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এবি হলো একটি জে, এই এবিটা বৃত্তের একটা জে আছে।
যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে, মানে এবি জের দৈর্ঘ্য এখানে বলেছে কত 16 সেমি। সেটা ভালো করে লিখি, এবি জেটি দৈর্ঘ্য 16 সেমি। তারপরে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয়, এই যে এ ও বি বিন্দুতে স্পর্শক দ্বয় যেটা পি বিন্দুতে ছেদ করেছে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আর পি এর দৈর্ঘ্য, এই যে আমাদের পি এ বাহুটা আছে, ঠিক আছে, এই যে পি এ স্পর্শক দেখতে পাচ্ছ, এই পি এ স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু আমাদের বের করতে বলেছে এখানে, তাই তো? তাহলে আমাদের পি এ বের করতে হবে এর মানটা। তো দেখো আমরা কীভাবে বের করব পি এর মানটা। তো লক্ষ্য করো এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অকেন্দ্রীয় বৃত্তের পি একটি বহিস্থবিন্দু, এবং এখানে আমাদের এই যে পিওটা এবিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, লম্ব সমদ্বিখণ্ডিত করবে। তবে আমি তোমাদেরকে তো লিখে দেখাই যে অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু পি, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু বিন্দুটা হচ্ছে আমাদের পি, ঠিক আছে। এবং এখানে আমরা বলবো যে এই যে পিও এবিকে লম্ব সমদ্বিখণ্ডিত করে, লম্ব খণ্ডিত করে, ঠিক আছে। এই যে পিওটা এবিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, এটা কিন্তু আমাদের প্রয়োগ আছে, বই থেকে আছে। দেখো তোমাদের প্রয়োগটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। বই থেকে তোমরা চলে এসো 213 পেজে, দেখো এখানে প্রয়োগ নম্বর 12 নম্বর যে প্রয়োগটা আছে, একদম দেখো এই যে এওটা বিসিকে লম্ব সমদ্বিখণ্ড করেছে, এই যে এও বিসিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, মানে এখানে আমাদের এই যে বিডি সমান ডিসি হবে, আর এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে এডিটা বিসির উপর লম্ব হবে, আর ওডিটাও বিসির উপর লম্ব হবে, তাই তো? এই যে আমাদের এই জিনিসটা একদম 12 নম্বর যে প্রয়োগটা আছে, তো এখানে করাই আছে। এই জিনিসটা আমরা কিন্তু এখানে কাজে লাগাবো। তাহলে আমরা দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা একটা নাম দিয়ে দিচ্ছি আমরা, এটাকে ধরো আমি সি নাম দিয়ে দিলাম, এটা সি বিন্দু। তাহলে এখানে দেখো এই যে পিসিটা আমাদের এবির উপর লম্ব হবে, আর ওসিটাও কিন্তু এখানে এবির উপর লম্ব হবে। তাহলে আমি এখানে শুধু লিখছি ওসি লম্ব এবি, ওসি লম্ব এবি। তাহলে এখানে আমাদের দেখো এই যে কোণটা হবে, এটা থেকে আমরা বলতে পারবো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে, মানে এখানে কোণ এসিও কোণটা আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা এসিও ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের এই যে ওএটা অতিভুজ, আর এটা ওসিটা ভূমি, এসিটা লম্ব, এভাবে ধরে নাও। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এওসি থেকে পাই অতিভুজ, কিন্তু এখানে আমরা বলবো এই যে ওএ অতিভুজ স্কোয়ার সমান ভূমিটাকে আমি ওসি বলে দিলাম, ওসি স্কোয়ার প্লাস, আর লম্বটাকে এসি বলে দিলাম, এসি স্কোয়ার চিত্র থেকে। তা আমাদের এখানে দেখো আমাদের এখানে মান যে দেওয়া আছে, এই যে ওএ যেটা হচ্ছে ব্যাসার্ধ 10 সেমি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো আমাদের যেটা আছে এসি, যেটা এই যে আমাদের এসি, আমাদের লক্ষ্য করে এখানে এই যে এবি জের দৈর্ঘ্য কিন্তু আমাদের কত দেওয়া আছে, এবি জের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। তাহলে এবিটা যদি 16 সেমি হয় না, তাহলে এসিটা কত হবে? দেখো এখানে যেটা বললাম যে এই যে পিওটা এবিকে লম্ব সমদ্বিখণ্ড করে, তা লম্ব সমদ্বিখণ্ড করবে বলে আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা বলতে পারবো, এটা থেকে বলতে পারবো যে এই যে এসিটা হয়ে যাবে হাফ এবি হয়ে যাবে, ঠিক আছে, এই জায়গাটা আমাদের। তাহলে আমরা এখানে এসিটা কত পেয়ে যাব, তাহলে হাফ এবির মান হচ্ছে কিন্তু আমাদের 16, তাহলে এসিটা আমরা পেয়ে যাবো, এটা একটু করে দিলাম, তাহলে 2 × 8 = 16, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 8 সেমি পেয়ে যাবো, ঠিক আছে। মানে এবির অর্ধেক এসি হবে লম্ব সমদ্বিখণ্ড করে বলে, ঠিক আছে। তাহলে আমরা এসির মানটা 8 পেয়ে গেলাম, আর ওএ ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, তাই তো। তো চলো এখানে মানগুলো বসাই। তো এটা আমাদের 10 এর স্কোয়ার, এখান থেকে ওসির মানটা পাবো, ওসি স্কোয়ার, এসির মানটা বের করলাম 8 সেমি,
তাহলে 8 স্কোয়ার, 10 স্কোয়ার 100 পাবা, ওসি স্কোয়ার 8 স্কোয়ার 64। তাহলে এখান থেকে ওসি স্কোয়ারের মানটা দেখো, 100 থেকে এটা 64টা বিয়োগ হয়ে যাবে না, এটা এদিকে চলে আসবে। তাহলে এখানে বিয়োগ করে কত পাবে, এটা বিয়োগ করে পেয়ে যাবা 36 পেয়ে যাবা। তাহলে ওসি স্কোয়ার যদি 36 হয় তাহলে ওসি কত হবে, √36। তা 36-এর বর্গমূলটা তোমরা কিন্তু 6 পেয়ে যাবা। তো দেখো ওসির মানটা কিন্তু আমরা বের করে নিলাম, ওসিটা হয়ে গেল আমাদের 6। আচ্ছা, এখন আমরা এখানে দুটি সমকোণী ত্রিভুজ পাবো। দেখো আমাদের কিন্তু এই যে দেখো এই যে ওয়েটা, এখানে কিন্তু ওয়েটা লম্ব হবে কার পর, এই যে পি এর পর, তাই না, পি বা এপির পর, ওয়ে লম্ব এপি। কারণ লক্ষ্য করো যে কোনো বৃত্তের উপর স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ তারা পরস্পর কী হয়, লম্ব হয়ে অবস্থান করে। তাহলে এখানে ওয়েটা লম্ব হবে কার পর, এপির পর। তাহলে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ যে এই যে ত্রিভুজটা এওপি ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমি এখানে তোমাদের কারণটা বলবো যে এখানে আমি লিখছি যে এখানে ওয়ে লম্ব আমি এপি বলে দিলাম, তাই তো। তাহলে অতএব এওপি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দুটি সমকোণী ত্রিভুজ পেলাম, এওপি সমকোণী ত্রিভুজ, আর এওসি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি দেখিয়ে দিই কোন কোণটা, এটা 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি কোণটা আছে, মানে এই কোণটা আমাদের হবে ওএপি কোণটা। তাহলে আমরা ওএপি কোণটা আমরা পাবো 90 ডিগ্রি পেয়ে যাবো, এই যে সমকোণী ত্রিভুজের। এওপি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজকে আমরা নিয়ে নেব। ওকে, তাহলে আমরা দেখো দুটো ত্রিভুজ বলতে এওপি, আচ্ছা ত্রিভুজ চিহ্ন দিলাম, ত্রিভুজ এওপি ও ত্রিভুজ এওসি, ছোট ত্রিভুজটা, বড় ত্রিভুজটা আর ছোট ত্রিভুজটা, ত্রিভুজ এওসি। এখন এই দুটো ত্রিভুজকে না আমরা সদৃশ্য দেখাবো। সদৃশ্য দেখাতে হলে তোমরা দুটো শর্ত সমান দেখাতে পারলেই তোমরা সদৃশ্য দেখাতে পারবা। এখন এই দুটো ত্রিভুজ থেকে আমরা দুটো শর্ত দেখো, মানে ছোট ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি, আর বড় ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। চলো সেটা আমরা দেখাবো। তার বড় ত্রিভুজের, এই যে আমাদের এটা বড় ত্রিভুজ, আমরা এই যে এই কোণটা ওএপি এটা 90 ডিগ্রি, আর ছোট ত্রিভুজটা যেটা আছে এই যে আমাদের এসিও বা ওসিএ যেটা বলতে পারো, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এসিও বলে দিই, এসিও, এই দুটো কোণই 90 ডিগ্রি আমাদের। আর 2 নম্বর শর্তটা দেখো তো, এই যে আমাদের যে এই যে কোণটা, বড় ত্রিভুজের এওপি কোণটা আর ছোট ত্রিভুজের এওসি কোণটা একই কোণ না। তাহলে এখানে আমরা বলতে পারবো এওপি সমান এওসি, একই কোণ দুটো। তা দেখো এই দুটো ত্রিভুজ থেকে আমরা দুটো শর্ত সমান দেখালাম, তার জন্য এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। তাহলে আমাদের এখানে ত্রিভুজ এওপি সদৃশ্য ত্রিভুজ এওসি হয়ে যাবে। আচ্ছা, এখন দুটো ত্রিভুজ সদৃশ্য হলে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকে, ঠিক আছে। তো দেখো অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকবে বলতে, এই যে বড় ত্রিভুজের আমি যে ভূমিটা নিলাম, যে এই যে আমাদের এপি, এই যে ভূমি বাই, দেখো আমরা কী নেব, ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব নিয়ে নেব, আমরা এসি নিয়ে নেব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখানে লিখব অতএব এপি বাই, এই যে এপি বাই এসি, ভূমি বাই লম্ব করলাম, সমান সমান একইভাবে ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখাবো। দেখো এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এটা যদি আমাদের লক্ষ্য করো, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তা দেখো এই ক্ষেত্রে আমাদের, তাহলে আমরা কি নিলাম, আমরা নিলাম বড় ত্রিভুজের ক্ষেত্রে এপি বাই এসি নিয়েছি, তো ঠিক আছে, এপি বাই এসি নিয়েছি। আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে নিব আমরা এই যে ওএ বাই ওসি নিয়ে নেব, অনুরূপ বাহু ওএ বাই ওসি। দেখো তাহলে এই দুটি ত্রিভুজ সদৃশ্য বললে সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো এখান থেকে আমরা এভাবে আমরা নিলাম। চলো এখানে আমরা মানগুলো বসাবো আমরা। ওকে,
দেখো মানগুলো আমরা যদি বসাই, আমি তোমাদের এখানে বলবো যেরকম দেখো যে এই ক্ষেত্রে এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি লম্ব ধরলাম। কিন্তু এখানে যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে ভূমি লম্ব এটা দাঁড়াবে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের এই বাহুটা অতিভুজ বাহুটা নিয়ে কিন্তু অনুরূপ বাহু দেখানো হয়েছে। এখানে ভূমি লম্ব নিলে পরে কিন্তু অ্যান্সারটা মিলবে না, তার জন্য আমাদের এখানে এই যে অতিভুজ বাই ভূমিকে নেওয়া হয়েছে। তো এইভাবে করলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে এই চিত্র অনুসারে আমাদের যেভাবে নেওয়া হয়েছে এরাই কিন্তু অনুরূপ বাহু দাঁড়াতে পারে। ঠিক আছে, তো চলো আমরা এখান থেকে সরল করে দেখবো, অ্যান্সারটা চলে আসবে। আমরা যদি এখানে মানগুলো বসাই, দেখো এখানে এপির মানটা বের করতে বলেছে। এপিকে যেটাকে আমরা পিএ বলবো, এপি বা পিএ। আর এসির মান তো আমাদের জানা আছে। ঠিক আছে, এসির মান তোমাদের যেটা বলবো যে এই যে এসি যেটা আমরা এই যে বের করে রেখেছি, যেটা এই যে 8 সেমি এসিটা, তাই তো, মানে এবি এর অর্ধেক এসি। তাহলে আমরা এখানে এসি জায়গায় আমরা বসাবো 8 সেমি। আর ওয়ে আমাদের দেখো যেটা আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ওয়ে, এটা আমরা জানি, যেটা 10 সেমি প্রশ্নে বলে দিয়েছিল। তাহলে এখানে যে ওয়ে আছে, তা আমরা এই ওয়ের জায়গায় বসাবো 10। আর ওসি যেটা কিন্তু আমরা বের করলাম, যেটা হচ্ছে আমাদের কত, 6 সেমি। তাহলে এখানে ওসির জায়গায় আমরা বসিয়ে দেবো 6। দেখো এখান থেকে সরল করবো আমরা, 2 দিয়ে কাটাকাটি করি, 2 3 6 আর 2 4 8। আচ্ছা, তাহলে লক্ষ্য করো আমরা এখানে আমরা পি এর মানটা বের করতে হবে। পি এর মানটা দেখো, যদি কোনাকুনি গুণ করা বর্জ্য গুণন, তাহলে এটা 3PA আর এটা 40। তাহলে এখান থেকে পিএ সমান দাঁড়াবে 40/3, যেটা অপশানে কিন্তু আছে আমাদের। দেখো 40/3 যেটা অপশান দেখো না, সেটা তোমরা কিন্তু বি নাম্বার অপশানটা দেখতে পাবা, এই যে বি নাম্বার অপশানটা। তাহলে এটা আমাদের এই যে বি নাম্বার আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেভাবে চিত্রে বলেছিল সেই অনুসারে আমরা দেখো দেখিয়ে দিয়েছি অ্যান্সারটা। চলো এর পরের প্রশ্ন। আচ্ছা, পরের পেজে আমরা চলে আসবো, 138 পেজে চলে এসো। আমরা করাবো 1-5। দেখো 1-5 প্রশ্নটা এখানে কি বলছে, পাশে কিন্তু আমাদের একটা চিত্র দেওয়া আছে। আগে চিত্রটা আমরা তৈরি করে নিই, ছবিটা আমাদের কাজে লাগবে। আমরা দেখো ত্রিভুজ দেওয়া আছে আমাদের একটি, ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা DEF। তারপর এখানে আমাদের PQ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের দেখো এই ত্রিভুজ থেকে মানগুলো দেখো, এই বিভিন্ন মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে এখানে। তো আমাদের দেখাতে বলেছে যে এই যে PQ আর EF আছে, এদের মধ্যে সম্পর্ক কোনটি হবে বা কোনোটি হবে কি হবে না, সেটা আমরা দেখাবো অপশানগুলোতে। মানে PQ আর EF, এই যে PQ আর EF এর মধ্যে কিন্তু সম্পর্ক জানতে চেয়েছে এখানে। তো দেখো আমরা প্রথমে দেখাচ্ছি তোমাদের, দেখো আমি এখানে এই যে DP/P, আমি যদি এটা দেখাই, আমি এখানে DP/P এই মানটা আমি বের করতে চাইছি। দেখো এখানে ডিপির মান কিন্তু 10 দেওয়া আছে, আর পির মানটা কিন্তু এখানে 15 দেওয়া আছে। আর 5 দিয়ে কাটাকাটি করো, 5 2 10, 5 2 10 আর 5 3 15, মানে এটা আমরা 2/3 পেয়ে যাচ্ছি এটা। ঠিক আছে, এবার আমরা বের করব DQ/QF। এখানে আমি বের করব, আমি DQ/QF বের করব। তাহলে ডিকিউর মান দেখো তো, এখান থেকে যে দেখি আমাদেরকে এখান থেকে কি ডিকিউর মান দেওয়া আছে, এই যে ডিকিউ বা কিউডি, এই দেখো যেটাকে ডিকিউ বলবো ওটাকে কিউডি বলা যাবে, যেটা 12 সেমি দেওয়া আছে। তাহলে যে ডিকিউ বা কিউডি এটা হচ্ছে 12 সেমি। আর এখানে যে কিউএফ বা FQ একই ব্যাপারটা, যেটা 18 সেমি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 18 সেমি। তাহলে 6 দিয়ে কাটাকাটি করে, 6 দিয়ে 12, 6 3 18, আমরা পেয়ে গেলাম 2/3। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে মানগুলো আমরা কি সমান পেয়ে গেলাম। তাহলে এই যে আমাদের ত্রিভুজটা আছে না, ত্রিভুজ DEF এর আমরা কি পেলাম, এর পেয়ে গেলাম যে DQ/QF সমান হ্যাঁ, এই যে DQ/QF সমান DP/P। ঠিক আছে, আমরা এটা DQ/QF সমান DP/P, বা তোমরা DP/P সমান DQ/QF বলতে পারো, কোনো ব্যাপার নয়। তাহলে এই যে আমরা এটা পেলাম,
তো এটা পাওয়ার জন্য আমরা থ্যালেসের উপপাদ্য থেকে বলে দিতে পারবো কোনো ত্রিভুজের এভাবে যদি দেখো এই বাহুগুলি যদি এভাবে সমানুপাতিতে থাকে তা তোমরা এখানে পি কিউ সমান্তরাল ইএফ বলতে পারবা থ্যালেসের উপপাদ্য থেকে। এখান থেকে বলতে পারবো যে পি কিউ সমান্তরাল ইএফ। ওকে, তাহলে এই দুটি বাহু সমান্তরাল হয়ে গেল। এখন দেখো আমি এখানে দুটো ত্রিভুজ নিয়ে নেব। ত্রিভুজ আমি নিয়ে নিচ্ছে দেখো এই যে ডিপি কিউ ত্রিভুজ ও ত্রিভুজ নিয়ে নেব বড় ত্রিভুজটা ডিইএফ। এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য প্রমাণ দেখাবো। তাহলে এত দেখো সদৃশ্য প্রমাণ দেখানোর জন্য যে দুটি ত্রিভুজ থেকে দুটি শর্ত সমান দেখাতে পারলেই সদৃশ্য দেখানো যাবে। তো দুটি শর্ত দেখো তো আমাদের দেখো এখানে এই কোণের সঙ্গে এই কোণটা আমরা কি পেয়ে যাব সমান পাবো, যেহেতু আমাদের পি কিউ আর ইএফ সমান্তরাল আর এখানে ডিটা ভেদক, তার জন্য এই কোণ আর এই কোণ সমান হবে, এরা অনুরূপ কোণ হবে। তাহলে আমরা 1 নম্বর শর্ত নিতে পারবো যে এই কোণটা আমরা ডিপি কিউ বলি, কোণ ডিপি কিউ এর সঙ্গে সমান হবে এই কোণটা মানে ডিইএফ, কোণ ডিইএফ। আচ্ছা, কারণটা আমি একসঙ্গে বলে দেবো। আর এইদিকে চলে এসো, এই কোণের সঙ্গে একইভাবে এই কোণটা কী হবে অনুরূপ কোণ সমান হবে, সমান্তর সরলরেখা আর ডিএফটা ভেদক। তাহলে আমরা 2 নম্বর শর্তে লিখব যে এই কোণের নামটা ডিকিউপি সমান আর এই কোণের নামটা আমরা ডিএফই বলতে পারবো, কোণ ডিএফই। ঠিক আছে। আচ্ছা দেখো আমি দুটি ত্রিভুজ থেকে দুটি শর্ত সমান দেখালাম। আর একটা শর্ত দেখানো যাবে এই যে ডি কোণটা সাধারণ কোণ, এটাও শর্ত দেখাতে পারো। যাই হোক আমি এখানে তবু বলে দিচ্ছি 3 নম্বর শর্ত। এই যে ডি কোণটা হচ্ছে আমাদের মানে আমি যদি বলি যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে ডি কোণের নামটা আমরা পি ডি কিউ বলতে পারবো। তাহলে যে পি ডি কিউ সমান আর বড় ত্রিভুজের ক্ষেত্রে ওই কোণটাকে আমরা ইডিএফ বলতে পারবো, একই কোণ ইডিএফ। তাই তো 3টা শর্ত, যে কোনো দুটো শর্ত সমান দেখালেও হবে। আমি এখানে 3টেই দেখে দিলাম তোমাদের। তো যাই হোক, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারবো সদৃশ্য বলতে পারবো, তাই তো। তাহলে আমরা অতএব লিখে দেব ত্রিভুজ ডিপি কিউ সদৃশ্য চিহ্ন এভাবে দেবা ত্রিভুজ ডিইএফ। এই যে দুটো ত্রিভুজ সদৃশ্য। এখন সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমানুপাতিতে থাকে। তা দেখো আমরা এখানে নিয়ে নেব এই যে দেখো এই যে ডিপি বাই ডিই নিয়ে নেব আমরা, ডিপি বাই ডিই। ঠিক আছে, এটা নিলাম সমান। আর এখান থেকে নেব আমরা এই যে পি কিউ বাই ইএফ নিয়ে নেব, পি কিউ বাই ইএফ। এই যে দেখো সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহু ডিপি বাই ডি সমান দেখাতে পারবো পি কিউ বাই ইএফ, তাই তো। তাহলে অনুরূপ বাহু তোমরা এটাও দেখাতে পারো, এই যে ডি কিউ বাই ডিএফ এটাও দেখাতে পারো। এটা আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের এই দুটো নিয়ে আমাদের অ্যান্সারটা চলে আসবে আমাদের। ঠিক আছে, চলো এখানে মানগুলো আমরা বসার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে দেখো এই যে ডিপির মানটা আমরা কিন্তু দেখো প্রশ্নে কিন্তু আমাদের দেওয়া ছিল ডিপিটা 10 সেমি। ডিপির জায়গায় আমি 10 সেমি বসিয়ে দেবো। এখন ডি দেখো যে ডি এর মানটা কিন্তু আমরা বের করতে পারবো। তোমাদের যদি এখানে ডি এর মানটা বের করে দেখাই, চলো এখানে দেখাচ্ছি ডি এর মানটা কত হবে। ডি এর মানটা এখানে দেখাচ্ছি না, আমি এই জায়গায় দেখাচ্ছি। ঠিক আছে, এখানে ভালোভাবে দেখালে পরে এই যে মানটা বোঝাচ্ছি, কারণটা এখানে পাওয়া যাবে। দেখো তো এই যে ডিইটা আমাদের ডিইটাকে ডিপি যোগ আমরা পি লিখতে পারবো, তাই তো। তাহলে এখানে আমি লিখব ডিইটাকে ডিপি, এই যে ডিপি যোগ পি। দেখো আমি এটা লিখলাম। তাহলে এখানে ডিপিটা কিন্তু আমাদের জানা আছে, এটা 10 প্লাস আর পিটা দেখো যে প্রশ্নে দিয়ে দেখো না পির মানে কিন্তু 15 সেমি। দেখো এখানে লক্ষ্য করো পিটা কিন্তু 15 সেমি প্রশ্নে বলে দিয়েছে। তাহলে পির জায়গায় আমি লিখব 15, এটা যোগ করে পেয়ে যাবো 25 সেমি। তাহলে ডির মানে কিন্তু 25 সেমি পেয়ে গেলাম। চলো এখানে আমরা বসাবো ডির জায়গায় আমরা বসাবো 25 সেমি। আর এখানে রয়ে গেল আমাদের পি কিউ আর রয়ে গেলো এটা ইএফ। কাটাকাটি করো 5 দিয়ে 10, 5 5 25। এবার এখান থেকে আমরা যদি দেখো বর্গগুণ করতে চাই, তাহলে এটা দেখো 5 পি কিউ লিখতে পারবা, সমান এটা 2 ইএফ লিখতে পারবা।
সেখান থেকে যদি আমি দেখো পি কিউর মানটা বের করতে চাই, তাহলে পি কিউ সমান সমান আমরা লিখতে পারবো যে 2/5 করলাম, আর এখানে আমি ইএফটা বসাই দিচ্ছি, ইএফ। দেখো তাহলে আমাদের কিন্তু এটা দাঁড়ালো, এই যে পি কিউ আর ইএফের মধ্যেই সম্পর্ক জানতে চেয়েছিল। এই যে অপশানগুলোর কথা আমি বলেছিলাম তোমাদের, যে পি কিউ আর ইএফ যে আছে এখানে প্রত্যেকটা অপশানে, তাহলে পি কিউ ইএফের মধ্যে কোনটি সম্পর্ক হবে। দেখো এটা আমাদের সি নাম্বার যেটা অ্যান্সারটা মিলেছে, পি কিউ সমান সমান 2/5 ইএফ আমরা পেলাম। তো সি নাম্বার কিন্তু আমাদের অ্যান্সারটা। তোমরা এভাবে করে এখানে তোমরা সি নাম্বার অপশানটা বসিয়ে দেবা, ঠিক আছে। পরের প্রশ্ন, আমরা তো 1-এর 5-টা করালাম, এবার 1-এর 6 নাম্বার প্রশ্নটা দেখো। 1-এর 6 নাম্বার প্রশ্নটা কি বলছে, আমাদের এখানে লক্ষ্য করো, বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে অর্ধগোলকটির ব্যাস কত হবে। অর্ধগোলকের আয়তন আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু সমান বলে দিয়েছে, আর ব্যাসের মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো এখানে অর্ধগোলকের আমি একটা চিত্র আঁকি, এভাবে করে একটি অর্ধগোলক দেখালাম। আচ্ছা অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ, যদি আমরা এখানে ব্যাসার্ধটা আর ধরে নিই, তাহলে অর্ধগোলকের আয়তন যেটা অর্ধগোলকের এই যে বাটি দেখতে পাচ্ছ, এই যে বাটির মধ্যে যতটা জায়গা আছে, তা অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব, ব্যাসার্ধ আর ধরে, ঠিক আছে। তার অর্ধগোলকের আয়তন আমি এখানে লিখে দিচ্ছি 2/3 পাই আর কিউব। দেখো সম্পূর্ণ যে গোলক ফুটবলের মধ্যে আয়তন, তার আয়তনের যে সূত্রটা হয় 4/3 পাই আর কিউব। তার অর্ধগোলকের অর্ধেক হয়ে যাবে, 4টা 2 হয়ে যাবে, ঠিক আছে। আর এর সঙ্গে সমান বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্র তল বলতে দেখো প্রথমে তোমাদের এই যে বক্রতলটা জানতে হবে। এখানে কিন্তু অর্ধগোলকের দুটি তল আছে, একটা বক্রতল আর একটা সমতল। তার বক্রতলটা হয় আমাদের ক্ষেত্রফলটা 2πr², আর সমতলে দেখো একটা বৃত্তাকার তল, আর বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্র সেটা তোমরা জানো যে πr²। তাহলে দুটো মিলে হবে অর্ধগোলকের সমগ্র তল ক্ষেত্রফল, এই বক্রতলটা আর এই যে আমাদের সমতলটা, তাই তো। আচ্ছা বক্রতলটা কেন 2πr² হয়, এই যে বক্রতলটা দেখো সম্পূর্ণ গোলক হচ্ছে আমাদের যেটা ফুটবল, এই যে অর্ধগোলকটা যদি সম্পূর্ণ বানানো যায়, তাহলে এভাবে ফুটবলের মতন আকৃতি ধারণ করবে। তাহলে এর যে বক্রতলের ক্ষেত্রফল, সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা তোমরা জানো 4πr²। আর এর অর্ধেকটা যদি বলি, যে অর্ধেকটা এই যে অর্ধগোলকের বক্রতলটা মানে এই অর্ধেকটা, তার অর্ধেকটা কত হবে বক্রতলের ক্ষেত্রফলটা, একে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা 2 দিয়ে কাটারি করে এখানে 2 চলে আসবে। তার জন্য আমাদের 2πr² হবে এই যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে আমরা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম 2πr²। অর্ধগোলকের যে সমতলটা বৃত্তাকার, তার ক্ষেত্রফল πr²। তা অর্ধগোলকের সমগ্রতল বলতে বক্রতলটা আর সমতলটা নিয়ে, তাহলে এই দুটো তলের যোগফল 2πr² আর πr² মিলে হবে আমাদের 3πr²। তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 3πr², ঠিক আছে। চলো এখান থেকে আমরা ব্যাসার্ধ বেরোবে, ব্যাসার্ধ পেয়ে গেলেই আমাদের ব্যাস পেয়ে যাবো। তখন অর্ধগোলকটির ব্যাস চলে আসবে অ্যান্সারটা। চলো সরলটা করি, পাই আমরা কেটে দিলাম, আর কিউব r² আছে, এখানে কাটাকাটি যাবে, এখানে একটা রয়ে যাবে। তাহলে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এটা 2r/3, আর এদিকে বাঁচলো আমাদের শুধু 3। তাহলে এখানে আমি যদি এটাকে গুণ করে নিই, তাহলে 2r, এটা 9। আচ্ছা আর এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে এই যে 9/2 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ পেলাম। তাহলে ব্যাস কত হয়ে যাবে, তাহলে এখানে ব্যাস হয়ে যাবে যদি আমরা বের করি, অর্ধগোলকের ব্যাস সেটা হবে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 গুণিত 9/2, 2 কেটে গেল, তাহলে ব্যাসটা আমাদের 9 চলে আসবে। এখানে একক তো কিছু দেওয়া নেই, তো এখানে শুধু একক লিখে দাও। তো 9 একক তোমরা যদি অপশানটা লক্ষ্য করো, সেটা কিন্তু বি নাম্বার অপশানটা পাওয়া যাচ্ছে। তা বি নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম, আমরা এখানে বি নাম্বার অপশানটা বসিয়ে দিলাম। তো এখানে আমি তোমাদের বলবো, তোমাদের বইতে অ্যান্সারটা 9/2 রেখেছে। 9/2টা কিন্তু আমাদের ব্যাসার্ধ বেরোচ্ছে, ব্যাস বেরোচ্ছে না, ব্যাসটা কিন্তু 9 বেরোচ্ছে, যে 2 কেটে গিয়ে। তাহলে কিন্তু এখানে এ নাম্বার অপশানটা হবে না, আমাদের কিন্তু বি নাম্বার অপশানটাই আসবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো 7 নম্বরটা 1-এর।
দেখো এখানে আমাদের বলছে দুটি শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে। শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, তাদের উচ্চতার অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, আমরা এখানে দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এখানে দুটি শঙ্কু আছে। তো প্রথম শঙ্কুর যদি আয়তনটা বলি, প্রথম শঙ্কুর আয়তনের সূত্রটা মনে রাখবা 1/3 পাই R1। দেখো প্রথম শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R1 নিলাম, R1 স্কোয়ার H1, প্রথম শঙ্কুর উচ্চতা H1 বাই, যেহেতু অনুপাত বাই করলাম, দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 পাই R2, দ্বিতীয় শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R2 তার স্কোয়ার, আর দ্বিতীয় শঙ্কুর উচ্চতা আমরা নেব H2। এই হচ্ছে দুটি শঙ্কুর আয়তনের অনুপাত, যার অনুপাতটা দেওয়া আছে 3:8 = 3/8। আমাদের এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ যেটা হচ্ছে এই যে R1/R2, এই অনুপাতটা দেওয়া আছে আবার কত 3:2 বা 3/2, ঠিক আছে, এভাবে দেওয়া আছে। তাহলে R1/R2-র মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে চলো আমরা একটু সরলটা করি। এই জায়গায় এটা আমরা কেটে দেবো, পায়ে কেটে দেবো। তাহলে এদেরকে যদি আমি পৃথক করে লিখি, তাহলে এটাকে দেখো এইভাবে লিখতে পারবো R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার গুণিত H1/H2 থেকে 3/8। তো এখানে আমি এটাকে R1/R2 করে হোল স্কোয়ার করে দিলাম, আর H1/H2 3/8। R1/R2-র মানটা 3/2 তার হোল স্কোয়ার H1/H2। দেখো আমার এবার এই যে H1/H2 শঙ্কু দুটির উচ্চতার অনুপাত যে বের করতে বলেছিল, আমাদের কিন্তু বেরিয়ে আসবে এখান থেকে। 3-এর স্কোয়ার 9 করো, 2-এর স্কোয়ার 4 করো, তাহলে আমাদের এই যে H1/H2, তাহলে এটা আমরা কত পেয়ে যাবো 3/8 পেয়ে যাবো। 4-2-এ 8, 3-3-এ 9। তাহলে এখানে লক্ষ্য করো আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো এই যে H1/H2 এটা আছে তো, তাহলে এখানে আমরা যদি দেখি সরলটা, দেখো কত দাঁড়াচ্ছে এখানে। চলো এরপরে আমরা 2-এর দাগের প্রশ্ন করতে চলে আসবো।
2-এর 1 নাম্বারটা। এটা 2 মার্কের প্রশ্ন আছে। আচ্ছা, লক্ষ্য করে এখানে আমাদের এখানে দেখো বি ভেরিয়েস এ কিউব দেওয়া আছে। বলছে বি এর বৃদ্ধিটা 27:125 অনুপাতে যদি হয় তাহলে এ এর বৃদ্ধি কী অনুপাতে হবে। আচ্ছা, এখানে বি এর যে বৃদ্ধিটা আমি এখানে এখানে প্রথমে আমরা ভেদ তুলে দিই। তাহলে বি সমান সমান কে এ কিউব চলে আসবে, পাশে উল্লেখ করে দিবা যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা দেখো, প্রথমে আমরা এই যে বি এর বৃদ্ধিটা, এই যে আমি যদি বলি B1 কত, তাহলে আমি B1 যদি দেখাই, লক্ষ্য করো, তাহলে এখানে আমি এই যে দেখো বি এর বৃদ্ধি বলে দিয়েছি না, তাহলে এ এর বৃদ্ধি পেয়ে যাব। তাহলে এখানে আমি বি এর জায়গায় প্রথমে 27 বসাবো, ঠিক আছে। তাহলে বি এর জায়গায় যদি 27 বসাই, তাহলে আমরা এখান থেকে A1 মানে বি এর জায়গায় আমি ধরো 27 বসালাম এই জায়গায়। তাহলে কে, তাহলে এটাকে দেখো কে A1 কিউব। তাহলে আমরা এখানে A1 মানে A1 এর মানটা বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে A1 এর মানটা যদি বের করার চেষ্টা করি, তাহলে A1 কিউব আমাদের আসবে 27/কে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে A1 কত হবে, A1 হয়ে যাবে আমাদের ঘনমূল 27/কে। তাহলে A1 দেখো, এই যে এখানে A1টা আমরা 27-এর ঘনমূলটা তোমরা 3 পেয়ে যাবা, ঠিক আছে। 3-এর কিউব 27, আর এখানে ঘনমূল মানে কে এর পাওয়ারে 1/3, যে ঘনমূল চিহ্ন যেটা কে এর পাওয়ারে 1/3 করতে পারবা। তাহলে A1টা এভাবে লিখে দিলাম আমরা, ওকে। আচ্ছা, একইভাবে দেখো তো আমরা যদি আবার এখানে বসাই, এই যে বি এর বৃদ্ধি 125 মানে 125 সমান কে, এবার A2 কিউব করলাম, ঠিক আছে। বি এর জায়গায় 125 বসালাম, আর এখানে A2, তাহলে এখানে A2 কিউবের মান আবার এখানে 125/কে দাঁড়াবে। তাহলে এখানে A2 কত হবে, ঘনমূল, এই যে ঘনমূল চিহ্ন 125/কে। তাহলে A2-এর মানটা দেখো, 125-এর ঘনমূল 5 পেয়ে যাবা। 5-এর ঘন 125, 5টা 3 বার গুণ করলে 125 হয়। তাহলে 125-এর ঘনমূল 5, আর এখানে আমরা কে এর পাওয়ারে 1/3, মানে ঘনমূল মানে পাওয়ারটা 1/3 হয়, মনে রাখবা কিন্তু, ঠিক আছে। এই ঘনমূলের জন্য কে এর পাওয়ারে 1/3 হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো বি এর বৃদ্ধি যদি আমরা 27:125 হিসাবে দেখতে পাই, তাহলে এ এর বৃদ্ধিটা দেখো এই অনুপাতে বাড়বে। তাহলে এখানে বলতে পারবো যে এ এর বৃদ্ধিটা হবে, দেখো সেটা হবে 3/K1 1/3 ইজটু এই যে 5/K 1/3। তাহলে তো একই মান চলে আসলে, এটাকে ভ্যানিশ করে দিলাম। তাহলে এখানে আমাদের দেখো 3:5 অনুপাতে এ এর বৃদ্ধিটা হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। বলেছিল না এ এর বৃদ্ধি কী অনুপাতে হবে, তাহলে এ এর বৃদ্ধিটা হবে 3:5 অনুপাতে হবে। পরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নটা। তবে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, তাহলে আমি প্রথমে চিত্রটা তৈরি করব, তারপরে প্রশ্নটা পড়ব। চিত্রটা আমাদের দেখো, প্রথমে একটি বৃত্ত দেওয়া আছে, তো এইভাবে আমি একটি বৃত্তের ছবি তৈরি করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে বিএটা ব্যাস আছে, তাহলে এভাবে বিএ ব্যাস এটা বাড়ানো হয়েছে টি বিন্দু অবধি, আর এখানে আমাদের একটি পি বিন্দু আছে এই জায়গায়। আচ্ছা, এখানে কেন্দ্রবিন্দু ও কেন্দ্রবিন্দু আছে, এটা বি, আর এটা আমাদের এ বিন্দু আছে, আর এখানে আমাদের একটা পি বিন্দু আছে। পি বিন্দুতে একটা স্পর্শক দেখতে পাচ্ছি আমরা, এভাবে একটি স্পর্শক আছে, এই যে দেখো পিটি একটা স্পর্শক। তাহলে এখানে পিবি, আচ্ছা পিও যুক্ত আছে আর পিবি যুক্ত আছে। দেখো প্রশ্নে কিন্তু চিত্রটা আমাদের এভাবে আছে, যেভাবে ছবিটা আছে সেভাবে কিন্তু ছবিটা আমি তৈরি করলাম। তো এবার প্রশ্নটা পড়া যাক কী বলছে। এই পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র যেটা দেওয়া আছে, আর বিও এ বৃত্তের ব্যাস, এই যে বিও এ বৃত্তের ব্যাস, বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে পি বিন্দুতে একটি স্পর্শক যা বর্ধিত বিএকে, এই যে বিএকে বাড়ানো হয়েছে টি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এভাবে বলে দিয়েছে। আর পিবিও এই যে কোণটা আমাদের দেওয়া আছে কত, এটা 25 ডিগ্রি, এটা আমাদের 25 ডিগ্রি দেওয়া আছে। তাহলে পিটিএ মানে এই কোণের মানটা কিন্তু বের করতে বলেছে, কত হবে। দেখো আমরা এই কোণের মানটা কী করে পাবো, আমরা প্রথমে দেখো এখানে ওবি আর ওপি, এই যে এখানে ওবি আর ওপি কিন্তু সমান পাবা।
একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য সমান হবে। তোমরা এখানে কারণটা লিখতে পারো, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোনো এই যে আমাদের ত্রিভুজটা দেখতে পাচ্ছ, পিওবি ত্রিভুজের এই যে দুটি বাহু সমান, ওবি আর ওপি, তাই তো? এই দুটো বাহু সমান হলে আমরা এই দুটো কোণও কিন্তু সমান করতে পারবো। তাহলে আমরা এখানে কোণ, এই যে আমাদের যে কোণটা এখানে আমাদের দেওয়া আছে, এই যে পিবিও, তাহলে পিবিও সমান সমান, আর আমাদের এই যে কোণটা, এটাকে আমি বলবো বিপিও, কোণ বিপিও। এই দুটো কোণ সমান, মানে এ 25 ডিগ্রি, তো এই কোণটা 25 ডিগ্রি, মানে আমরা এই কোণটা পেয়ে গেলাম। ঠিক আছে, এই কোণের মান আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। এখন দেখো এই যে আমাদের পিওবি ত্রিভুজে দেখতে পাচ্ছ, পিও ত্রিভুজের বহিস্থ কোণটা এটা, এটাকে আমরা পিওটি বলতে পারবো। তাহলে এখানে ত্রিভুজ পিওবি এর বহিস্থ কোণটা আমরা বলবো পিওটি। দেখো কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণটা কী হয়, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হবে, মানে এই দুটি কোণের যোগফলের সমান হবে 25 ডিগ্রি 25 ডিগ্রি, 25 ডিগ্রি যোগ 25 ডিগ্রি, তাই যোগ করে আমরা পেয়ে যাবো কত, 50 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমরা এই কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো, আমরা এই কোণটা পাবো, মানে এখানে ওপিটি কোণটা পেয়ে যাবো, এটা কিন্তু 90 ডিগ্রি হবে। এই কোণটা 90 ডিগ্রি। এই কোণটা কেন 90 ডিগ্রি আমি একটু বলি। দেখো বৃত্তের কোনো একটি বিন্দুতে স্পর্শক এবং সেই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে, তাই তো? তাহলে এখানে আমরা এখানে দেখিয়ে দেবো যে ওপি লম্ব পিটি। কারণটা তোমরা লিখতে পারো যে বৃত্তের কোনো স্পর্শ বিন্দু এবং সেই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে, এটা উপপাদ্য আছে, তো কারণটা তোমরা এখানে লিখতে পারো। তো এই যে লম্ব হওয়ার জন্য আমাদের যে কোণটা, এই যে ওপিটি আমাদের কত, 90 ডিগ্রি। এখন দেখো এই যে আমাদের পিওটি ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের কিন্তু দুটো কোণ জানা হয়ে গেল, তার 3 নম্বর কোণটা তো পেয়ে যাবো আমরা। তাহলে আমরা ত্রিভুজ পিওটি এর আমরা 3 নম্বর কোণ যেটা পিটিও বের করতে চাইছি, পিটিও, এই কোণটা আমাদের হয়ে যাবে। দেখো ত্রিভুজের দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পাওয়ার নিয়ম, 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে সেই দুটো কোণটা আমরা কী করবো, ওদের যোগফলে বাদ দিয়ে দেবো। এমনিতে দেখতে পাচ্ছি এই কোণটা 40 ডিগ্রি হবে, এই যদি 90 ডিগ্রি হয়, এটা 50 ডিগ্রি, তাহলে এ কত হবে, 40 ডিগ্রি, কারণ এই দুটো কোণের যোগফলে আমাদের 90 ডিগ্রি হওয়া দরকার, তাই না? তো চলো আমরা নিয়ম অনুসারেই বের করি। 180 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, এখানে এই যোগফলটা লক্ষ্য করো, এটা পেয়ে যাবে তোমরা 140 ডিগ্রি, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে 40 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটা, যে কোণটা মানটা বের করতে বলেছিল 40 ডিগ্রি অ্যান্সার দাঁড়ালো। আচ্ছা, নামটা পিটিও বলেছি, পিটিও বা পিটিএ নামটা এখানে যেটা আমাদের দেওয়া আছে, দেখো প্রশ্নে পিটিএ বলেছে, তাহলে আমরা এই কোণটাকে, পিটিও কোণটাকে আমরা বলে দিব পিটিএ কোণ বলে দিলাম, পিটিএ কোণ 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর প্রশ্ন। দেখো কী বলছে প্রশ্নটা এখানে। আচ্ছা, এখানে আমাদের যেটা বলেছে, দেখো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, তাদের আয়তন অনুপাত বের করতে বলেছে। গোলকের বক্রতল, দেখো প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr1², যেটা r1 হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ ধরলাম, তা প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr1² বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr2²। এখানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যেটা r2 নিলাম, তাহলে এই হলো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যার অনুপাতটা বলে দিয়েছে 49:16, এটা 49/16 আমরা লিখতে পারবো। সেখানে আমরা সরল করি। আচ্ছা, 4π কেটে দিলাম। আচ্ছা, r1² বা r2², এটাকে আমরা r1/r2 তার হোল স্কোয়ার করলাম। আর এখানে এটাকে দেখো 49 আছে 7 আর 16 আছে 4, যে বর্গমূলগুলো তার স্কোয়ার করলাম। এবার এখানে পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান, r1/r2 = 7/4। r1/r2 মানটা বের করে নিলাম।
আমাদের দেখো দুটি গোলকের আয়তনের অনুপাত চেয়েছে না, তাহলে এবার তোমরা অতএব লিখতে পারো যে দুটি গোলকের আয়তনের অনুপাত সমান সমান। দেখো দুটি গোলকের আয়তন যেটা, এখানে আমি তোমাদের বলবো যে প্রথম গোলকের যে আয়তন, প্রথম গোলকের আয়তনের সূত্র তোমাদের যেটা জানতে হবে 4/3 পাই r1 তার হোল কিউব, আর দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই r2 তার হোল কিউব। এটা হচ্ছে আমাদের দুটি গোলকের আয়তনের অনুপাত। আমি বাইরে দিয়ে লিখলাম 4/3 পাইগুলো সব কেটে দাও। আর এটাকে তোমরা দেখো, এটাকে r1/r2 লিখে তার হোল কিউব করতে পারবা। এর মান তো জানা আছে, বসিয়ে দাও। তাহলে আমরা এখানে 7/4 তার হোল কিউব করে নিতে পারবো। এবার এটাকে সরল করে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। 7-এর কিউব দেখো 7 × 7 × 7, আর 4-এর কিউব 4 × 4 × 4, 7 7 49, 7 4 4 16, 16 4। দেখো 7 দিয়ে 49 গুণ করলে এই যে 7 9 63 3, হাতে থাকলো 6, 7 4 28, 28 আর 6, 28 আর 6 যদি যোগ করো তোমরা কিন্তু 34 পেয়ে যাবা। আর 16 4 64, সেটাকে যে আমরা অনুপাতে প্রকাশ করে নিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের 343:64। এই যে আমাদের দুটি গোলকের আয়তের অনুপাত আমাদের এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্নতে চলে আসবো। 2-এর 4 নম্বর প্রশ্ন দেখো। এখানে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √17 গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু, আমি তো তোমাদের ছবিটাকে দেখাই। শঙ্কুর ভূমি এটা যেটা বৃত্তাকার হয়, ভূমির ব্যাস এইভাবে, আর এইভাবে দেখো এখানে আমরা শঙ্কুর লম্ব উচ্চতা নিয়ে নিলাম। এটা আমাদের ও, এটা এ, এটা বি। ও বিটা আমাদের উচ্চতা যেটা, ও এটা ভূমির ব্যাসার্ধ যেটা আর এ বিটা হচ্ছে তির্যক উচ্চতা যেটা এল। আর এইখানে আমাদের এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তার মানে এ ও বি যে ত্রিভুজটা আছে এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ অতিভুজ এ বি, এই যে আমাদের এলটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তো তোমরা জানো এখানে যে সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার আর ভূমি হচ্ছে এই যে আর স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এল আর এইচের মধ্যে এটা সম্পর্ক পেয়ে যাবা, ঠিক আছে, এই শঙ্কু থেকে। এটা আমাদের কাজে লাগবে। চলো আমাদের যে এখানে শর্তটা বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √17 গুণ বলেছে না। তা এই যে শঙ্কুর পার্শ্বতল যেটা, এই যে আমাদের উপরের তলটা, শঙ্কুর চিত্রটা যেটা বরের টপুর, তার উপরের তল যেটা পার্শ্বতল, তার ক্ষেত্রফলটা তোমাদের জানতে হবে পাই আর এল। এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলটা, এই ভূমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে, ভূমিটা বাদ দিয়ে যে উপরের তলটা, সেটাকে পার্শ্বতল বলা হয়। তার ক্ষেত্রফলটা তোমরা মনে রাখবা পাই আর এল। এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। আচ্ছা, তাহলে আমাদের এটা সমাধান বলেছে ভূমির ক্ষেত্রফলের, এই যে ভূমিটা আছে না, সেই ভূমির ক্ষেত্রফলের √17 গুণ, মানে √17 গুণ হবে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলটা কি জানি, এই যে শঙ্কুর যে ভূমিটা আছে, ভূমিটা একটা বৃত্তাকার, তার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানো, পাই আর স্কোয়ার, যেখানে এই যে ব্যাসার্ধ আর দেওয়া আছে। তাহলে ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই হচ্ছে আমাদের শর্ত। আচ্ছা, আমরা এখানে এই যে পাই কেটে দিলাম, আচ্ছা আর স্কোয়ার আছে আর, তাহলে এখানে কিন্তু একটা আর রয়ে যাবে। তাহলে আমাদের এখানে এল সমান সমান √17 আর এটা আর আছে শুধু, ঠিক আছে, এভাবে থাকলো। আমাদের চেয়েছে উচ্চতার ভূমির ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, মানে উচ্চতা মানে এইচ থাকবে আর ভূমির ব্যাসার্ধ আর থাকবে, এল যেন না থাকে। তাহলে এল এর মান আমাদের দরকার। তো আমরা এখানে দেখো এল স্কোয়ার মান জানা আছে না, তা আমরা উভয় পক্ষে বর্গ করি, এই যে এল স্কোয়ার। এখানে বর্গ করলে দেখো এই যে √17টা 17 হয়ে যাবে, এটা মানে বর্গের জন্য রুটটা উঠে যাবে। আর আরটা আছে আর এর বর্গ, তো আর স্কোয়ার, এভাবে দাঁড়িয়ে গেল। এখন আমরা এল স্কোয়ার মানটা বসিয়ে দেবো, কারণ আমাদের কি চাই, আমাদের চাই উচ্চতা, তাই তো, আমাদের শঙ্কুটির উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ, মানে এইচ আর আর চাই। তো এল স্কোয়ার মানটা বসালে তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, দেখো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যে মানটা বের করে রেখেছি আমি।
আর এটা হচ্ছে আমাদের 17 আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান সমান 17 আর স্কোয়ার, এটা মাইনাস এটা আর স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এইচ স্কোয়ার সমান সমান 17 থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে দেখো 17 আর স্কোয়ার, তাহলে এটা 16 আর স্কোয়ার পেয়ে যাবে। আচ্ছা, আমি এখানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ারটাকে আমি নিচে নামিয়ে দিলাম। আর এখানে আমাদের রয়ে গেল কি 16 নিচে আমি 1 লিখতে পারবো। এটাকে আমি দেখো এইচ বাই আর লিখে তার হোল স্কোয়ার করে দিলাম। এটাকেও তোমরা 4/1 করে তার হোল স্কোয়ার করতে পারো। 16 বর্গমূল 4 আর 1 বর্গমূল একই হয়। দেখো উভয় পক্ষে পাওয়ার সমান, তাহলে মূল সংখ্যা সমান করে নাও এইচ বাই আর। এটা আমাদের হয়ে যাবে 4/1। তাহলে আমাদের দেখো চলে আসলো এই যে H/2R কত চলে আসলো, এখানে 4:1 চলে আসলো। তো আমাদের যেখানে জানতে চেয়েছিল যে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের যে অনুপাত, সেটা পেয়ে গেলাম কিন্তু 4:1। শুধু অতএব লিখে দাও যে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত আমরা পেয়ে গেলাম 4:1 পেয়ে গেলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলোতে। দেখো 3-এর দাগ থেকে শুরু বড় প্রশ্নগুলো। দেখো 3-এর প্রশ্নটা আমরা আগের ক্লাসে করে দিয়েছি। তো আগের ক্লাসে তোমরা কোথায় পাবা আমি বলে দিচ্ছি। দেখো স্কুল নাম্বার, তোমরা 3 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা যে 3 নম্বরই প্রশ্নটা, 3 নম্বর স্কুলে 3-এ যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আছে। আগের ক্লাসে কিন্তু একদম ভালো করে দিয়েছি তোমাদের। হ্যাঁ, তোমরা আগের ক্লাসে গিয়ে দেখে নাও। এই জন্য বলবো তোমাদের আমি যে প্রথম থেকে ক্লাসগুলো ভালো করে দেখো, কোনো সমস্যা হবে না। চলো আমরা চলে আসবো 3-এর যে অথবাটা আছে, 3-এর অথবাটা তোমাদের আমি করে দেখাবো। ওকে, তো এখানে লক্ষ্য করো 3-এর অথবা প্রশ্নটা কি বলছে। তাহলে আমাদের এখানে 3-এর যে অথবা, 3-এর অথবা লক্ষ্য করো, এখানে মনামি 3,750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। তাহলে বছরের শেষে যদি 6,900 টাকা ক্ষতি হয়, তো ক্ষতি টাকাকে যে দিতে হবে, মানে ক্ষতির টাকাটা কাকে কত টাকা দিতে হবে সেটা কিন্তু বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এখানে তাদের দেখো লক্ষ্য করে এখানে তাদের যে 1 মাস হিসাবে যে মূলধনের অনুপাতটা সেটা বের করতে হবে। কারণ রজত 6 মাস পরে কিন্তু দেখো 15,000 টাকা জমা করেছিল 6 মাস পরে। তো তাদের কিন্তু মূলধনের অনুপাতটা আমাদের কিন্তু বের করতে হবে 1 মাস হিসাবে। তা আমরা এখানে লিখব যে 1 মাস হিসাবে মনামি আছে এখানে, মনামি ও রজতের মূলধনের অনুপাত দেখো এদের মূলধনের অনুপাতটা তোমরা বের করতে পারবা 1 মাস হিসাবে। এখানে এই যে মনামির যে 3,750 টাকাটা, এটা কিন্তু 12 মাসে কাটেছে, কারণ 6 মাস পরে রজত টাকাটা দিয়েছিল। তো রজতের টাকাটা এই যে 15,000 টাকাটা 6 মাস কাটবে, 6 দিয়ে গুণ হবে। কিন্তু মনামির টাকাটা এই যে 3,750 এই টাকাটা মনামির কিন্তু 12 মাস খাটে। ওকে, বছরের শেষের কথা বলেছে, এত টাকা হতে হয়েছে, তাহলে 12 মাস খাটে এই টাকাটা মনামির H2। আর যেটা রজতের টাকাটা 15,000 টাকা রজতের কত মাস কাটবে, 6 মাস কাটবে, তা 6 দিয়ে গুণ করো। তা এইভাবে কিন্তু তাদের 1 মাস হিসাবে মূলধনের অনুপাতটা তৈরি হবে। চলো এখানে আমরা লঘিষ্ঠ করে নেব। সেখানে একটা শূন্য আমি ভ্যানিশ করলাম। আচ্ছা, এখানে 6 দিয়ে 12 এভাবে তোমরা সরল করতে পারো। তারপর দেখো আমি এখানে 5 দিয়ে একে কাটাকাটি করতে পারবো। 5 দিয়ে যদি কাটাকাটি করি লক্ষ্য করো, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5 7 35, 2 বাঁচলো, 5 5 25, 75। আর এখানে যদি 5 দিয়ে কাটাকাটি, 5 3 15 আর 2 শূন্য। চলো একটু আমি এখানে লিখি ভালো করে, এটা 75 পেলাম ইন্টু এটা 2 H2, এখানে আমাদের 300 দাঁড়িয়ে গেল। চলো এবার আমি আরও 5 দিয়ে লসা করি, কাটাকাটা করি, 5 6 30 শূন্য, আর এখানে 5 1 5, 5 5 25। আচ্ছা 15 4 60 হয়, এই যে 15 4 60। তাহলে এখানে এই যে 2 2 4,
দেখো 2 দিয়ে 4, তাহলে আমাদের এখানে কোনো কিছু নয় তো 1 রইবে, আর এটা কিন্তু আমাদের 2 রইবে। দেখো এই যে মনামি রজতের মূলধনের অনুপাতটা 1:2 পেয়ে গেছি। এবার আমাদের যে বছরের শেষে ক্ষতি হয়েছিল, লক্ষ্য করো ক্ষতি কত টাকা হয়েছিল, ক্ষতি হয়েছে 6,900 টাকা। তাহলে এখানে আমরা লিখব যে 6,900 টাকা, 6,000, দেখো এখানে বলেছে হ্যাঁ 6,900 টাকা, 6,900 টাকা ক্ষতি হলে ঠিক আছে রজতকে দিতে হবে। কাকে? প্রথমে মনামি আছে, তাহলে এখানে লিখবো যে মনামিকে ক্ষতির পরিমাণ দিতে হবে, ক্ষতির পরিমাণ দিতে হবে, তাই তো? ক্ষতি যখন হয়েছে দুজনকে ক্ষতির পরিমাণটা দিতে হবে, কিন্তু মূলধনের অনুপাতই তারা কিন্তু দিবে। তাহলে এখানে লেখো, এখানে দেখো এখানে মনামি যেটা আছে অনুপাতটা 1 আছে, তাহলে 1 তোমরা করবো আনুপাতিক যোগ, 2 আর 1 যোগ করে এটা 3 হয়ে যাবে। আর ক্ষতি হয়েছিল আমাদের কত? 6,900 টাকা, এটা আমাদের টাকায় আসবে। কাটাকাটি করে নাও, এখানে 3 2 6, 3 3 9, আর 2 শূন্য বসে দাও। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2,300 টাকা। এই টাকাটা দিতে হবে, ক্ষতির পরিমাণটা মনামিকে দিতে হবে। তারপরে রজত আছে, রজতকে দিতে হবে এখানে। তাহলে এখানে লিখব রজতকে ক্ষতির পরিমাণ দিতে হবে। দেখো রজতের অনুপাতটা 2 ছিল, এখন আমরা 2 গুণিত এই যে আমরা এটা যেটা কাটাকাটি করে পেলাম সেটা কিন্তু লিখে দেবো, তাই না? তা 2 গুণিত এই যে 2300 তোমরা একবারে লিখতে পারবো, এত টাকা। এটা যদি আমরা গুণ করে নিই, দুটো শূন্য বসিয়ে দাও, আর 2 3 6, আর 2 দিয়ে 4, 4600 টাকা। তাহলে এইভাবে তাদের দেখো ক্ষতির পরিমাণটা এভাবে তাদেরকে দিতে হবে, ঠিক আছে? মনামিকে দিতে হবে 2300 টাকা, আর রজতকে দিতে হবে 4600 টাকা। ওকে, এই ছিল আমাদের 3 অথবা প্রশ্নটা। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখো 4 দাগে যে প্রশ্নগুলো আছে, 4 যে সমাধানটা করো এটা বই থেকে পেয়ে যাবা। আমরা বইয়ের বাইরে প্রশ্নগুলো করাবো, এবং 4 যে অথবাটা আছে এটা বইয়ের বাইরে থেকে আছে। চলো আমরা 4 অথবাটা করাই। আচ্ছা এখানে ভেদ থেকে অঙ্কটা আছে, 4 অথবা। 4 অথবাটা আছে, দেখো প্রথম ভেদটা দেওয়া আছে 1/x - 1/y ভেরিয়েস 1/x - y, এভাবে দেওয়া আছে। আমরা ভেদ তুলে দেবো। তাহলে এখানে আমরা লিখব 1/x - 1/y সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে x - y। পাশে কিন্তু কে এর পরিচয় তোমরা দিবা, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু তোমরা লিখে দেবা। চলো এখানে আমরা সরল করি। দেখো এটাকে সরল করি, কিন্তু আমাদের এই যে ভেদটা প্রমাণ করতে বলেছে, এই ভেদটা প্রমাণ করতে চলে আসবে, এখান থেকে চলে আসবে। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করে নিই, লসাগু XY, সেটা x মিললেও তো আমাদের এটা y রয়ে যাবে, মাইনাস y মিললেও তো এখানে x থাকবে, আর এখানে k × x - y। আচ্ছা আমি এখানে এক কাজ করি, এটা আমাদের x - y আছে না। আচ্ছা আমরা এখানে দেখো এটাকে আমরা আগে -x লিখলাম, তারপরে +y লিখলাম, সাজিয়ে লিখলাম। এক্সটা মাইনাস আছে, ওয়াইটা কিন্তু প্লাস আছে, দেখো এভাবে লিখতে পারবো আমরা। তা XY, এখানে k × x - y। এবার আমরা দেখো এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে মাইনাস কমন নিলে পরে এটা দাঁড়াবে আমাদের x - y হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস কমন নেওয়া মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেছে আর প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর নিচে আছে XY, আর এটা k × x - y, ঠিক আছে? আচ্ছা এবার লক্ষ্য করে এখানে আমরা এখন বর্গগুণ করে নেব। আমরা যদি বর্গগুণ করে নিই, দেখো তো আমাদের এটা হয়ে যাবে, দেখো এই যে -x - y তার হোল স্কোয়ার, আর এখানে kxy, এই যে x - y, এটা আমাদের x - y আছে, দুটো একই। তাহলে কী হবে, এদের গুণফলটা তোমরা হোল স্কোয়ার করতে পারবা। আচ্ছা এখানে আমরা মাইনাসটা আমরা নিয়ে চলে আসবো আমরা ডান দিকে, দেখো ঠিক আছে? তাহলে এখানে আমি লিখছি, দেখো এখানে x - y তার হোল স্কোয়ার লিখলাম, আর মাইনাসটা আমরা এদিকে নিয়ে আসতে পারবো, এই যে -kxy। তোমরা একটু তোমরা জানতে পারো যে মাইনাস দিয়ে গুণ করে পাই, মাইনাস দিয়ে গুণ করে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এখানে প্লাসটা তো মাইনাস হয়ে গেল। তো এভাবেই মাইনাসটা তোমরা ডান দিকে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো এখানে আমরা এবার
যেখানে দেখতে পাচ্ছ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করবো। আচ্ছা তোমরা জানো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এক্সটাকে এ ওয়াইটাকে বি ধরে মাইনাস কে এক্স ওয়াই। আচ্ছা বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি লিখলাম আর মাইনাস 2x ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে আমাদের মাইনাস 2x ওয়াইটা হয়ে যাবে এখানে 2x ওয়াই প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস আর মাইনাস কে এক্স ওয়াই ছিল বসিয়ে দিলাম। তাহলে বা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা এখানে দেখো এক্স ওয়াইটা কমন নিয়ে নেবো, তাহলে 2 মাইনাস কে থাকবে আর এই যে আমাদের এক্স ওয়াই কমন। তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই যে ধ্রুবকটা আছে এটা একটা ধ্রুবক, কে যখন একটি ধ্রুবক তাহলে এই পার্টটা আমাদের ধ্রুবক হয়ে গেল। এই ধ্রুবকটাকে আমি ছোটো হাতের এন নিয়ে নিলাম, পাশে বলে দেবা যে এন সমান সমান 2 মাইনাস কে অশূন্য ধ্রুবক, এখানে লিখে দিবা অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে যে বড় ধ্রুবকটাকে ছোটো হাতের এন নিয়ে নিলাম, এটা একটা যদি অশূন্য ধ্রুবক হয় এনটাও আমাদের একটি অশূন্য ধ্রুবক। এবার কিন্তু আমাদের চলে আসবে প্রমাণটা, লক্ষ্য করো সমান সমান আর ধ্রুবকটা আছে না একে তুলে দেবো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ধ্রুবকটা তুলে দিয়ে একটা ভেদ চলে আসবে আমাদের, তাহলে এটা আমাদের এক্স ওয়াই। দেখো ভেদ তুলে দিলে সমান সমান ধ্রুবক আসবে আর সমান সমান ধ্রুবক তুলে দিলে ভেদ চলে আসবে উল্টোভাবে, ঠিক আছে। তোমরা যদি প্রমাণটা দেখো না আমাদের কিন্তু এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, লক্ষ্য করো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই, দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে, তোমরা প্রমাণ করে ফেলেছি। এখানে আমরা প্রমাণিত বা লিখে দেবো প্রুভড, ঠিক আছে। তাহলে পরের প্রশ্নগুলো দেখো। আচ্ছা 5-এর দাগে যে প্রশ্নগুলো আছে এগুলো উপপাদ্য আছে, উপপাদ্যগুলো তোমাদের আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলো বইয়ের প্রশ্ন উপপাদ্য, বইয়ের প্রশ্নগুলো আমরা ছেড়ে দেবো, শুধুমাত্র যে জ্যামিতিক প্রয়োগগুলো আছে এই জ্যামিতিক প্রয়োগ করাবো তোমাদের। জ্যামিতিক প্রয়োগ বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলে তো করাবোই, ঠিক আছে। চলো আমরা 6 নাম্বার জ্যামিতিক প্রয়োগটা যা আছে এটা করাই। দেখো আমাদের এখানে প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে, প্রশ্নটা পরে কিন্তু ছবিটা তৈরি করতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি একটি ব্যাস। আচ্ছা চলো আমরা প্রশ্ন পড়ছি আর ছবিটাও তৈরি করছি, ঠিক আছে, একসঙ্গে কাজ করে। তাহলে এখানে একটি বৃত্ত তৈরি করব আমরা, এই যে আমাদের একটি বৃত্ত। তাহলে এখানে কেন্দ্র ও কেন্দ্র বলেছে এ বি ব্যাস বলেছে, আমি এখানে এ বি একটি ব্যাস নিয়ে নিলাম। আচ্ছা এই যে আমাদের এ বি হচ্ছে আমাদের একটি ব্যাস, যা কেন্দ্র এখানে বলেছে কেন্দ্র ও। আচ্ছা পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, তাহলে এখানে বৃত্তের উপর একটি বিন্দু আছে, ঠিক আছে, এবং যেটা বলেছে দেখো যে কোনো বিন্দু এবং এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। দেখো এই কথাটা এমনভাবে যে এখানে একটা স্পর্শক হবে আর এ বিন্দু তার স্পর্শক হবে আর বি বিন্দুতে স্পর্শক হবে, যারা পরস্পর কিউ ও আর বিন্দুতে ছেদ করবে। মানে এখানে যে স্পর্শটা তৈরি হবে না, দেখো এখানকার স্পর্শটাকে তৈরি করি যে পি বিন্দু এখানে হবে আর স্পর্শকটা আগে দেখায় তোমাদের। তাহলে আমি এখানে একটি বড় করে এভাবে একটা স্পর্শক তৈরি করে দেখালাম, একটা স্ট্রেট হবে, ঠিক আছে, সোজা হবে এটা, যাই হোক। তাহলে এই যে এখানে আমাদের একটা পি বিন্দু দেওয়া আছে, তাহলে লক্ষ্য করে এখানে আমাদের যেটা বলেছে এই পি বিন্দুতে একটা স্পর্শক আর এ বিন্দুতে স্পর্শক, ঠিক আছে, এ বিন্দুর উপর একটা স্পর্শক আমি তৈরি করব এইভাবে। তাহলে এখানে আমি স্পর্শকটা তোমাদের এইভাবে করে দেখিয়ে দেবো যে এ বিন্দুতে একটা স্পর্শক আর বি বিন্দু স্পর্শক, তাহলে বি বিন্দুতে স্পর্শকটা আমি দেখাচ্ছি। তাহলে এই যে আমাদের বি বিন্দুতে স্পর্শক, তাহলে এইভাবে দুটি স্পর্শক, ঠিক আছে, এ বিন্দুতে স্পর্শক বি বিন্দুতে স্পর্শক আর পি বিন্দুতে যে স্পর্শক, পি বিন্দুতে স্পর্শকের উপর যে ছেদ করেছে দেখো কিউ ও আর বিন্দুতে, এই কথাটা বলেছে। দেখো পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, ঠিক আছে, এবং একটি বিন্দু বলেছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে, ঠিক আছে, এই যে দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি, ঠিক আছে, এই যে স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি কিউ ও আর বিন্দুতে, মানে এখানে কিউ আর এখানে আর, এই দুটি বিন্দুতে ছেদ করেছে, এভাবে কিন্তু প্রশ্নে পড়েছে। এ এবং বি বিন্দুতে স্পর্শক দুটিকে পি বিন্দুতে যে স্পর্শক তৈরি হবে, তাই না, সে কথায় ছেদ করেছে,
এখানে কিউ বিন্দুতে, এখানে আর বিন্দুতে ছেদ করেছে। আর যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তবে প্রমাণ করো যে পি কিউ ইন্টু পি আর সমান সমান আর স্কোয়ার। বৃত্তের ব্যাসার্ধ এখানে আর বলে দিয়েছে। আমরা যদি এখানে দেখো আমি ওপিটা যদি যুক্ত করি, এই যে আমি এখানে ধরো ওপিটা যুক্ত করলাম, যে ওপিটা আমি যোগ করলাম এখানে, কিন্তু এখানে নাম দিয়ে 6 নাম্বার। এই ওপিটা বৃত্তের ব্যাসার্ধ আমাদের কিন্তু এখানে আর দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে আরও কাজ করতে হবে। আমি যদি এখানে কাজ করি, এগুলো আমাদের কিন্তু অঙ্কন তৈরি হবে, যে ওপি, ঠিক আছে, এখানে ও আর ও কিউ আমরা যুক্ত করবো এগুলো। আচ্ছা, তোমাদের যদি অঙ্কনটা আমি বলি, অঙ্কনটা হবে আমরা যে ও কমা পি আর এখানে ও আর যুক্ত করব, যে আমাদের ও আর ও কিউ আমরা যুক্ত করবো, এখানে আমরা ও কিউ। এই যে দেখো, তাহলে ও কমা পি, ও কমা আর এবং ও কমা কিউ আমরা যুক্ত করলাম। এটা কিন্তু আমাদের অঙ্কন। আচ্ছা, তাহলে প্রমাণ কিন্তু এটা করতে হবে, এটা বলেই দিয়েছে, এটা প্রমাণে আনতে হবে। প্রমাণটা যদি এখানে একটু লিখে, যে পি কিউ টু পি আর সমান সমান ব্যাসার্ধের স্কোয়ার, এটা আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। তো আমরা এখন প্রমাণে চলে আসবো। আমরা দেখো, প্রমাণটা আমাদের ইম্পর্টেন্ট। প্রমাণটা লক্ষ্য করো, এখানে আমাদের যদি দেখি যে ও কেন্দ্রীয় বৃত্তের এই যে কিউ বিন্দুটা দেখতে পাচ্ছ, কিউ বিন্দুটা একটা বহিস্থ বিন্দু। তাহলে বৃত্তের উপর কোনো বহিস্থ বিন্দু যদি হয়, তাহলে আমরা দেখো যে সেই বহিস্থ বিন্দু আমাদের এই যে এখানে কোণগুলো তৈরি করেছে, এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আমাদের কী হবে, সমান হবে। আর স্পর্শক দৈর্ঘ্য সমান হবে। এখানে আমাদের এ কিউটা আর এই যে কিউপিটা সমান হবে। তাহলে এখানে লিখবো যেহেতু, ঠিক আছে, যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের কিউ বহিস্থ বিন্দু। আচ্ছা, এখানে এখানে বহিস্থ বিন্দু বলি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দুটাকে আমি কিউ নিলাম। তাহলে আমরা অতএব বলে দিতে পারবো এই দুটো কোণ সমান হবে। মানে এই কোণটাকে যদি বলি, এই কোণটাকে আমরা কিউওপি সমান সমান, আর এদিককার কোণটাকে বলবো কিউওএ, কোণ কিউওএ, এটা সমান হবে। দেখো এটা সমান কেন হলো, এটা আমাদের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যই আছে। তোমাদের আমি যে উপপাদ্যটা দেখাই, তোমাদের বইতে 211 পেজে তোমরা আসবা, ঠিক আছে, 211 পেজে যদি আসো না, তাহলে এখানে যে উপপাদ্য 41 আছে, দেখো একদম যে উপপাদ্যটা আছে, এই যে পিওএ এই কোণটা আর পিওবি এই দুটো কোণ দেখো আমাদের সমান হবে, যেটা আর পিএপিবি এরও সমান হবে, একদম উপপাদ্য 41। লক্ষ্য করো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এই যে পি আর পিবি, তাদের দৈর্ঘ্য তো সমান হবে। বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান হবে, এই যে এখানে সমান হবে পিএ পিবি, এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, যে কেন্দ্রে এই যে পিএ এবং পিবিটা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। তো এই দুটি কোণও কিন্তু সমান হবে। তাহলে এটা উপপাদ্য 41, আমরা একদম উপপাদ্য 41 থেকে বলে দিতে পারবো কেন সমান হলো। কারণটা যদি সবচেয়ে ভালো কারণটা লিখো, তখন লিখবা যে উপপাদ্য 41 থেকে পাই, এই কথাটা যদি লিখে দাও না, একদম খুবই ভালো হবে। তা উপপাদ্য 41 থেকে এটা আমরা পেলাম। তোমরা যদি এই কথাটা নাও লিখতা, যদি এটাই যদি লিখে দিতা, তবু প্রযোজ্য। যাই হোক, এটা আমরা পাবো। হ্যাঁ, একইভাবে আমরা দেখো এই যে এটা আমাদের বহিস্থ বিন্দু আর বিন্দু, তাহলে এই কোণটা সমান হবে ও কেন্দ্রীয় বৃত্তের এই যে আমাদের আর বিন্দুটা একটা বহিস্থ বিন্দু। তাহলে এখানে আমাদের এই যে স্পর্শক যেটা হচ্ছে আমাদের আরপি আর আরবি এগুলো সমান, এবং এরা কেন্দ্রে কি করবে, সমান কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা একইভাবে আমরা বলতে পারবো যে এই কোণটা, মানে এই কোণের নামটা আমরা আরওবি সমান সমান, আর এদিককার কোণটা বলবো আরওপি, কোণ আরওপি, এই দুটো কোণও কিন্তু সমান হবে এই উপপাদ্য 41 থেকে একইভাবে। আচ্ছা, এবার আমরা দেখাবো এই যে 4টা কোণ দেখতে পাচ্ছ না, এই 4টা কোণের যোগফল দেখাবো। তবে এবি একটি সরল রেখাংশ,
তাহলে সরল কোণ আমরা জানি যে চারটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এবি সরলরেখাংশ সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাই চারটি কোণকে আমরা যোগ করে 180 ডিগ্রি দেখাচ্ছি। চলো আমরা এখানে লিখব এখন এই যে এই কোণটা আমরা বলবো যে ও এ কিউ ও এ কোণ কিউ ও এ প্লাস, তারপর এই কোণটাকে কিউ ও পি প্লাস। আচ্ছা, এবার এই কোণটা আমরা বলে দেবো এটার নাম দিয়েছিলাম আর ও পি, কোণ আর ও পি প্লাস। আর এদিকের কোণটা আমরা বলবো আর ও বি, কোণ আর ও বি। এই চারটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এক সরল কোণ 180 ডিগ্রি। এখানে দেখো আমরা এই যে কিউ ও এ আছে না, ঠিক আছে, এই যে কিউ এই যে কোণটা আছে, এই কোণের জায়গায় এই কোণটা বসাতে পারবো। এই যে কিউ ও এ এটা সমান সমান কিউ ও পি, আর এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কিউ ও পি বসিয়ে দিলাম, যেহেতু দুটো কোণ আমাদের কি সমান আছে, প্লাস এটা আমাদের কিউ ও পি থাক। আর এখানে দেখো আর ও পি, আচ্ছা আমরা আর ও পি রেখে দিলাম। আর আর ও বি আছে না, এই যে আর ও বি সমান সমান আর ও পি, তাহলে আর ও বির জায়গায় আমরা কোণ আর ও পি লিখতে পারবো। এখানে লিখে দেবো কোণ আর ও পি লিখে দিলাম, এই দুটো কোণ সমান আছে বলে। এদিকে আছে 180 ডিগ্রি। তাই এই দুটো কোণ একই কোণ, এটা টু কোণ কিউ পি প্লাস। এখানে দেখো দুটো একই কোণ, এখানে তোমার টু কোণ আর ও পি সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা, আমরা কী করবো, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে 2 কেটে যাবে, কিউ ও পি প্লাস এটা হবে আর ও পি সমান সমান 2 দিয়ে ভাগ করছো, 180 ডিগ্রিকে 2 দিয়ে দেখো 2 9 18 আর এই যে 0 ডিগ্রি, তাই তো 2 দিয়ে ভাগ করে কিন্তু এভাবে দাঁড়াবে। এবার তোমরা লক্ষ্য করো এই যে কিউ ও পি যোগ আর ও পি মানে কিউ ও পি মানে এই কোণটা, আর আর ও পি মানে এই কোণটায়, দুটো কোণ নিয়ে আমাদের দেখো তো এই যে কিউ ও আর মানে এই কোণটা তোমরা পেয়ে যাচ্ছ। তা দুটো কোণের যোগফল আমরা পেয়ে যাব কোণ কিউ ও আর, মানে আমাদের কত 90 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে এই যে আমাদের কিউ ও আর এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এই কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ত্রিভুজ কিউ ও আর এর একটি কোণ মানে কিউ ও আরটা আমরা কত পেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো যে অতএব কিউ ও আর একটি সমকোণী ত্রিভুজ, আমাদের একটি সমকোণী ত্রিভুজ। আর এখানে লক্ষ্য করো আমাদের এই যে ওপিটা কিউ আর এর পর আমাদের কী হবে, লম্ব হবে। কারণ তোমরা জানো যে বৃত্তের উপর কোনো বিন্দুতে স্পর্শক এবং কেন্দ্রগামী যে ব্যাসার্ধটা কী হয়, পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঠিক আছে, এটা একটা উপপাদ্য আছে, তো আমরা এখানে উপপাদ্যের কারণটা লিখে দেবো। তো যাই হোক, আমি এখানে দেখাবো যে আবার আমরা কী পেয়ে যাচ্ছি যে ওপিটা লম্ব হবে কার পর, কিউ আর এর পর। কারণটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের যে উপপাদ্যটা কাজে লাগছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং সেই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে। দেখো উপপাদ্যটা আমাদের যেটা আছে, তো পেজ নাম্বার 208 পেজে দেখো, 208 পেজে চলে আসবা। এখানে তোমাদের যে উপপাদ্য 40 নম্বর যে উপপাদ্যটা আছে, দেখো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করছে। একদম স্পর্শকের পর এই যে ওপিটা পরস্পর লম্ব হবে, তাই না, ওপি বিটা 90 ডিগ্রি। তাহলে উপপাদ্য 40 থেকে আমরা বলে দিতে পারবো। কারণটা তোমরা এটাই লিখবা ভালো মতন করে, যে লিখবার যে উপপাদ্য 40 থেকে পাই, এই কারণগুলো বসিয়ে দিলে খুবই ভালো দেখাবে। তার এখানে দেখো আমাদের এই যে কিউ ও আর একটি সমকোণী ত্রিভুজ আছে এবং সমকোণী ত্রিভুজের সমকোণিক, ঠিক আছে, সমকোণী বিন্দু থেকে যে আমাদের অতিভুজের উপর মানে কিউ আরটা এখানে অতিভুজ আছে, সেই অতিভুজের উপর কিন্তু লম্ব আছে ওপিটা, তাই না। তাহলে এখানে এই দুটো ত্রিভুজ আমাদের কী দাঁড়াচ্ছে, এই দুটো ত্রিভুজ আমাদের সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে, বড় ত্রিভুজের সমকোণী ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজের সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা দুটি সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। যে এই দুটি সমকোণী ত্রিভুজকে যদি আমরা দেখাই, আমরা লিখব অতএব দুটি সমকোণী ত্রিভুজ দাঁড়িয়ে যাবে আমাদের সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজ আমরা বলতে পারবো এই যে আমরা
পি ও কিউ, ঠিক আছে, ঠিক আছে, বা কিউ ও পি বলতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা ত্রিভুজ পি ও কিউ বলি। চলো ত্রিভুজ পি ও কিউ ও আর একটা আমাদের ত্রিভুজ আছে, দেখো এই যে ত্রিভুজ পি ও আর, ত্রিভুজ পি ও আর, এই দুটো ত্রিভুজ কি আমাদের হবে সমকোণী ত্রিভুজ হবে এই দুটো ত্রিভুজ। তাহলে তোমাদের আমি এখানে যেটা বলবো যে আমাদের কিউ ও আর একটা সমকোণী ত্রিভুজ ছিল, আবার এখানে এই ত্রিভুজের মধ্যে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি, তাহলে এই দুটি সমকোণী ত্রিভুজ আমাদের কী হবে, সদৃশ্য হবে, ঠিক আছে। এটা একটা উপপাদ্য আছে, তোমাদের এই উপপাদ্যটাও দেখাবো। তাহলে আমরা এখানে লিখে দেবো এই যে দুটি ত্রিভুজ আমরা যেটা পেয়ে যাবো আমরা, দেখো যে ত্রিভুজ পি ও এখানে আমাদের এটা হবে আমাদের পি ও কিউ, একটু ভালো করে লিখি আমি একটু। তাহলে অতএব ত্রিভুজ পি ও কিউ সদৃশ্য, এভাবে সদৃশ্য চিহ্ন দিবা, ত্রিভুজ পি ও আর, এই দুটো ত্রিভুজ কী হবে, সদৃশ্য হবে। কেন সদৃশ্য হবে তোমাদের আমি উপপাদ্যটা দেখাবো। দেখো তোমাদের বই থেকে তোমরা পেজ নাম্বারে চলে আসবা 225 পেজে। দেখো এখানে যে উপপাদ্য 48 আছে, দেখো এখানে এবিসি সমকোণী ত্রিভুজ আছে, মানে এ কোণটা সমকোণ, আবার এডিটা বিসির উপর লম্ব আছে, তাহলে এখানে দুটো ত্রিভুজ কি আছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এভাবে দেখো আমাদের কি দেখাতে বলেছে, এই দুটো ত্রিভুজ মানে বড় ত্রিভুজের সঙ্গে ছোট ত্রিভুজটা সদৃশ্য হবে, বড় ত্রিভুজের সঙ্গে এই ছোট ত্রিভুজটা সদৃশ্য হবে। তাহলে এভাবে যদি হয়, তাহলে আমরা এই যে দুটি ত্রিভুজকে দেখো, ছোট দুটি ত্রিভুজ এবিডি ত্রিভুজ আর এখানে আমাদের এডিসি ত্রিভুজ, দেখো এই দুটো ত্রিভুজে কী হবে, পরস্পর সদৃশ্য হবে। একদম উপপাদ্য 48 থেকে এখানে দেখানো হয়েছে, এভাবে দুটি ত্রিভুজ সদৃশ্য হবে। তাহলে যে বড় ত্রিভুজটা আমাদের সমকোণ ত্রিভুজ আছে, আবার দুটি সমকোণ ত্রিভুজ হলে পরে তাহলে আমাদের উপপাদ্য 48 থেকে বলতে পারবো এই ছোট দুটো ত্রিভুজ সদৃশ্য। তাহলে একই তো জিনিস এখানে আছে, যেটা তোমাদের আমি বললাম যে এই যে বড় ত্রিভুজটা কিউ ও আর আমরা সমকোণী ত্রিভুজ দেখিয়েছি, এই কোণটা 90 ডিগ্রি, এবং এই যে এটা যে অতিভুজ কিউ আর বা অতিভুজের উপর ওপি আমাদের দেখো এই যে সমকোণিক বিন্দু থেকে যে অতিভুজের উপর লম্ব ওপিটা, তাই না। তাহলে আমাদের যে এখানে যে দুটি সমকোণী ত্রিভুজ দাঁড়ালো, এই সমকোণী দুটি ত্রিভুজ কী হবে, সদৃশ্য হয়ে যাবে, যেটা আমরা দেখালাম। তাহলে এখানে আমরা কারণটা লিখে দেবো, এটা হচ্ছে উপপাদ্য 48 থেকে আমরা পেলাম, ঠিক আছে, উপপাদ্য 48 থেকে, এভাবে কারণগুলো লিখে দিলে খুবই ভালো দেখাবে। আচ্ছা, তাহলে আমরা দেখো দুটি যদি সদৃশ্য ত্রিভুজ হয়ে যায়, তাহলে সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো আছে না, অনুরূপ বাহুগুলো আমাদের কী হয়, সমানুপাতিত হয়। যেরকম আমরা এখানে দেখাবো এই যে পি কিউ বাহুর সঙ্গে এই যে আমাদের ওপি বাহুটা, মানে এই যে আমাদের ধরো লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ধরো এটাকে যে ভূমি ধরি, যে ভূমি বাই লম্ব পি কিউ বাই ওপি, তাহলে এই ত্রিভুজের দেখো এই যে আমাদের এটাকে যে ভূমি নিয়ে নিই, তাহলে ভূমি বাই এটাকে লম্ব নিয়ে নেবো, ভূমি লম্ব চেঞ্জ হতে পারে, কোনো যায় আসে না, তাহলে এই যে ওপি বাই পি আর। তাহলে আমরা এখানে দেখো দুটি সদৃশ্য ত্রিভুজ থেকে আমরা এখানে বলতে পারবো, অতএব দিয়ে যে আমরা বলবো যে পি কিউ বাই ওপি সমান সমান এই দেখো পি কিউ বাই ওপি, আর এখানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ওপি বাই পি আর বলবো, ঠিক আছে, এটাকে যে ভূমি বলি, তো এই ত্রিভুজে এটাকে ভূমি বলতে পারবো, অসুবিধা নাই। তাহলে এখানে ওপি বাই আমরা বলবো পি আর। দেখো এই যে আমাদের দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয়, সেই সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিতে থাকবে, সেটা আমাদের জানতে হবে ভালো করে। চলো এখান থেকে আমাদের প্রমাণটা চলে আসবে, আমি যে প্রমাণটা দেখাই তোমাদের, লক্ষ্য করো। দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে যদি বর্গমূল করে নিই, তাহলে আমরা এক কাজ করি, ওপির মান কিন্তু তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ যেটা আমাদের এই যে ওপি, বৃত্তের ব্যাসার্ধ যেটা আর দেওয়া আছে, তাই তো আমাদের এটা গিভেন প্রশ্নে বলে দিয়েছিল। তাহলে আমি ওপির জায়গায় এখানে আর বসিয়ে দেবো আমি, তাহলে এই যে পি কিউ, এটাকে আমি পি কিউ বাই এখানে আর দিয়ে দিলাম, এটা ইমপ্লাইজ করলাম সমান সমান, আর ওপিটা আমাদের আর, এই যে ওপি এটা আর, এখানে হচ্ছে পি আর, তাহলে এই ওপির জায়গায় আর এখানে ওপির জায়গায় আর বসালাম। তাহলে এবার বর্গমূল করে নাও, পি কিউ ডট পি আর, আর এখানে আর গুণ করে তোমরা পেয়ে যাবা আর স্কোয়ার, ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো আমাদের কিন্তু সেই প্রমাণটা চলে এসেছে, এটাই তো প্রমাণ করতে বলেছিল। দেখো আমাদের এইভাবে প্রশ্ন আছে, তাহলে প্রমাণটা কিন্তু আমরা করে ফেলেছি, আমরা এখানে লিখে দেবো প্রমাণিত বা প্রুভড, ঠিক আছে, ভালো একটা প্রমাণ ছিল, ঠিক আছে। বইয়েরই প্রশ্ন আছে তোমাদের, যে কোষে দেখি তোমরা যদি চলে যাও 18.4, ঠিক আছে, সেখান থেকে তোমরা এই অঙ্কটা পেয়ে যাবা। তো বইয়ের অঙ্ক আছে বলে তা বলে আমি ছেড়ে দেয়নি,
যে জ্যামিতি প্রয়োগ 6 দাগের প্রশ্নগুলো প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু বইয়ের প্রশ্নগুলো আমরা করে দিচ্ছি, ঠিক আছে, বই থেকে থাকলো। এবং বাকি যে প্রশ্নগুলো আছে যেরকম 7 দাগের যেগুলো আমাদের আছে সম্পাদ্য, দেখো সম্পাদ্যগুলো কিন্তু আমরা বই থেকে ভালো করে দিয়েছি। এই যে অধ্যায়টা আছে পরিবৃত্ত অঙ্কন বা আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন একদম সুন্দর করে তোমাদের করানো হয়ে গেছে। এই যে 8 দাগের প্রশ্নগুলো, এগুলো প্রশ্নগুলো বই থেকে আছে। বইয়ের বাইরের প্রশ্ন থাকলে কিন্তু আমি করিয়ে দিতাম, ঠিক আছে। তো যাই হোক, বইয়ের প্রশ্নগুলো কোনো চিন্তা নাই। বইয়ের প্রশ্নগুলো তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা। সেখানে গিয়ে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। চ্যাপ্টার ওয়াইজ কোষে থেকে ধরে তোমাদের প্রচুর বইয়ের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো যদি দেখতে চাও তো ক্লাসগুলো দেখে নেবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের যে 9 নম্বর স্কুলটা ছিল, দেখো কমপ্লিট আমরা সম্পূর্ণ অঙ্কগুলো আমরা করিয়ে দিয়েছি। আজ এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।